আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ গণিত ফ্রি ক্লাস সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ ইকরাম হোসাইন। আপনারা জানেন এই যে প্রাইমারি সার্কুলার, এই প্রাইমারি সার্কুলার উপলক্ষে আমাদের লাইভ এমসিকিউ থেকে আমরা একটা ফ্রি গণিত ক্লাস সিরিজ চালু করেছিলাম, যেখানে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত থেকে যে প্রশ্ন আসে, একেবারে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সবগুলো টপিক আমরা ধরে ধরে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যতগুলো ক্লাস লাগে আমরা সবগুলো ক্লাস আপনাদেরকে ফ্রিতেই আমরা দেওয়ার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা অনেক দূরে গিয়ে এসেছি, অর্থাৎ আজকে কিন্তু আমাদের লেকচার হচ্ছে 22 নাম্বার লেকচার। তার মানে আমাদের কিন্তু একেবারে শেষের দিকে আছে। আমরা কিন্তু জ্যামিতি পার্টে অলরেডি চলে এসেছি। আমরা এর আগে পাটিগণিত পার্ট শেষ করেছি, আমরা বীজগণিতের ক্লাস করেছি। আজকে হচ্ছে আমরা গণিতের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জ্যামিতি। সো এই জ্যামিতির পার্টটা হচ্ছে আমরা কভার করার চেষ্টা করব। এবং এখান থেকে আপনারা জানেন জ্যামিতি থেকে যে কোনো পরীক্ষায় মিনিমাম তো 1 থেকে 2 মার্কস বা 3 মার্কসও কিন্তু আমাদের এই শুধুমাত্র জ্যামিতির পার্ট থেকে কিন্তু থাকে, মানে আজকের ক্লাস থেকে কিন্তু সাধারণত আসার সম্ভাবনা থাকে। তো আমি বিশ্বাস করি যে আপনি যদি শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ক্লাসটা দেখতে পারেন, তাহলে আপনার জ্যামিতির যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, যে কনসেপ্টগুলো আমাদের জানা দরকার, যে কোনো জ্যামিতি থেকে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করার জন্য যে কনসেপ্টগুলো আমাদের জানতে হয়, সবগুলো কনসেপ্ট ইনশাল্লাহ আপনারা আজকে জানতে পারবেন। এবং ক্লাস শেষে আপনারা ইনশাল্লাহ জ্যামিতির উপরে আপনাদের একটা বেস ক্রিয়েট হবে, সুন্দর একটা বেসিক স্ট্রং হবে আপনাদের। এবং দেখবেন যে আপনারা এই জ্যামিতি থেকে যদি প্রশ্ন আসে, অর্থাৎ জ্যামিতির যে কোনো টপিক থেকে যখন প্রশ্ন আসবে, তখন কিন্তু ইনশাল্লাহ আপনারা অ্যান্সার করার জন্য কিন্তু একটা ওয়ে আপনারা খুঁজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? সো ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে প্রথমেই বলবো যে ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্যই হচ্ছে এই ক্লাসটা, যেহেতু আমাদের ফ্রি ক্লাস, আমরা চাচ্ছি যে এই ক্লাসটা আমাদের সকল ভাই বোন যারা আছে সবার কাছে ছড়িয়ে যাক। সো আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে শেয়ার করে দেন, অথবা আপনারা চাইলে মেনশনও করতে পারেন। যদি আপনার ফ্রেন্ড সার্কেলকে মেনশন করেন যে এই ক্লাস চলছে, ক্লাসটা দেখার জন্য, দেখবেন যে তারাও উপকৃত হবে, আপনিও উপকৃত হলেন। ফ্রিতেই আমরা কিন্তু সবাই কিন্তু এটা পেয়ে গেলাম। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। চলে আমরা যদি দেখি আমাদের আজকের ক্লাসের ওভারভিউটা যদি দেখি, তো কি কি পড়বো আমরা। যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে জ্যামিতি, সো হচ্ছে আমরা প্রথমেই জ্যামিতির বেসিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য বেসিকটা স্ট্রং করা, সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব প্রথমে। এরপরে হচ্ছে আমরা প্রশ্ন বিশ্লেষণ এবং প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ জ্যামিতি থেকে কোন ধরনের প্রশ্ন আসে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো পরীক্ষায় যে টপিকগুলো আসবে সেগুলো আমরা কিভাবে সলভ করব, কম সময়ের মধ্যে কিভাবে সলভ করব, এভরিথিং আমরা কিন্তু আলোচনা করবো হচ্ছে এই এই অংশের। ওকে? আর যদি কোনো শর্টকাট টেকনিক দেওয়ার থাকে, যদিও আমরা এখানে শর্টকাট টেকনিকে খুব বেশি আমরা প্রেফার করি না, আপনাদেরকে বলবো না যে সব কিছু শর্টকাটে যান, তবে আমরা প্রথমে বেসিকটা জেনে এরপরে যদি শর্টকাটে আগাই তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। সো যেই প্রশ্নের মধ্যে শর্টকাট দেওয়ার থাকবে আমরা কিন্তু চেষ্টা করব সেখানে কিন্তু আমরা শর্টকাটগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে? সো এখানে ভয়ের কিছু নেই। ইনশাল্লাহ আজকের ক্লাস শেষে আপনার জ্যামিতির উপরে ভালো একটা নলেজ গ্যাদার হবে ইনশাল্লাহ। ওকে? আচ্ছা, চলো আমরা যদি শুরু করি। প্রথমে আমরা দেখবো হচ্ছে আমাদের যে একেবারে বেসিক যেটা জ্যামিতির প্রথম যে টপিক, সেটা হচ্ছে রেখা আর হচ্ছে কোণ সম্পর্কে আমরা জানবো, যে এখান থেকে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। প্রথমে দেখেন আমরা কিছু টার্ম জানবো, যেমন এখানে একটা টার্ম আছে সূক্ষ্মকোণ কি জিনিস, সমকোণ কি জিনিস, স্থূলকোণ কি জিনিস, সরল কোণ কি জিনিস, প্রবৃদ্ধ কোণ কি জিনিস, সন্নিহিত কোণ কি জিনিস, বিপ্রতীপ কোণ কি জিনিস। এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। প্রথমে আমি এখানে বইয়ের সংজ্ঞা লিখে রেখেছি, আমরা প্রথমে বইয়ের সংজ্ঞাটা দেখব এবং একই সাথে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাবো যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন, আপনার কাছে যেন অপরিচিত মনে না হয় সেই জিনিসটা আমি চেষ্টা করবো। ওকে? প্রথমে আসেন সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণে এখানে কি দেওয়া আছে ভাইয়া? দেখেন 90 ডিগ্রির চেয়ে ছোট যে কোণগুলো সেগুলোকে বলি আমরা সূক্ষ্মকোণ। বেসিক্যালি নর্মালি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা ধরেন আমি যদি এই যে একটা লাইন ক্রিয়েট করলাম, ঠিক আছে? তো এই লাইনের মধ্যে এটা হচ্ছে একটা সরল রেখা, তাহলে এই সরল রেখার মধ্যে যদি আমি অ্যাঙ্গেল আঁকি, এই যে এটা একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা সাধারণত আমরা বলি যে এটাকে 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি কোণ ক্রিয়েট করে। ঠিক আছে? এখন দেখেন, খেয়াল করেন এই অ্যাঙ্গেলের বরাবর যদি আমি দেখেন, আমি যদি বরাবর যদি একটা লাইন টানি,
ঠিক আছে, তখন কি হবে দেখেন তো, এই পুরোটা যদি 180 হয়, এটাকে সোজাভাবে যদি আমি লাইন টানি তাহলে এটা দুইটা ভাগ হলো, তাহলে কি এখানে আমরা বলতে পারি না ভাইয়া এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে একটা রেখার উপরে সোজা একটা রেখা টানলে আমাদের যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এখন কথা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট, আমরা সূক্ষ্মকোণ পড়ছি, তাহলে আমরা দেখবো যে 90 ডিগ্রি, তার মানে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের চেয়ে ছোট যদি কোনো অ্যাঙ্গেল পাই, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে, সেই কোণটাকে বলবো আমরা সূক্ষ্মকোণ। খেয়াল করে দেখেন, আমি যদি এখানে এটা ক্রিয়া করে দেই, দেখেন এই যে এখানে একটা অ্যাঙ্গেল আমি ক্রিয়েট করলাম, এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখেন এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, বাট এই পর্যন্ত কিন্তু সেটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এই অ্যাঙ্গেলটা এটা 60 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হতে পারে, তারপর 90 ডিগ্রির চেয়ে ছোট যত অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলবো ভাইয়া বলেন তো? এই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলবো হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট অ্যাঙ্গেল হইলে সেটাকে বলবো আমরা সূক্ষ্মকোণ। ওকে, আচ্ছা, পরেরটা আসেন, সমকোণ কি জিনিস? সমকোণ হচ্ছে 90 ডিগ্রি সমান যদি কোনো অ্যাঙ্গেল হয় সেই কোণগুলোকে বলবো আমরা সমকোণ। 90 ডিগ্রি সমান এই যে, তার মানে এই কোণটা হচ্ছে একটা সমকোণ, তাহলে এই কোণটা এটাও 90 ডিগ্রি, তার মানে এটাও একটা সমকোণ। এই যে আমি এখানে আঁকলাম একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে এইটাও কিন্তু একটা সমকোণ। তাহলে 90 ডিগ্রি সমান হলে যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয় সেটাকে বলবো আমরা সমকোণ। ওকে, আচ্ছা, এরপর আসেন স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কোনটা? তাহলে স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট যদি হয় কোণ, তাহলে সেটাকে বলবো আমরা স্থূলকোণ। ঠিক আছে, 90 ডিগ্রির চেয়ে বড় হবে। আমি যদি আপনাদেরকে এঁকে দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন, এই যে আমি একটা অ্যাঙ্গেল নিলাম, বলছে 90 ডিগ্রির চেয়ে ছোট, 180 থেকে 90 ডিগ্রির চেয়ে বড়, বাট 180 থেকে ছোট। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড়, দেখেন তো এই যে আমি বরাবর যদি আঁকি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, বাট আমি যদি অ্যাঙ্গেলটা এরকম আঁকি, দেখেন তো এই কোণটা কত ডিগ্রি হলো? এই কোণটা দেখতে পাচ্ছেন যে আপনারা এতটুকু হলে 90 ডিগ্রি হতো, বাট এটা হচ্ছে এই পর্যন্ত, তার মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়, বাট 180 ডিগ্রি হলে কিন্তু এই পর্যন্ত হতো, রাইট? মনে করেন এটাকে আমি টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা শুধু নেই, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চেয়ে বড়, বাট 180 থেকে ছোট। এই কারণে আমরা বলছি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটাকে বলছি আমরা কি ভাই? এটাকে বলছি আমরা স্থূলকোণ। ঠিক আছে, তাহলে কোনো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, এই যে দেখেন, এই যে মনে করেন এরকম বাঁকা আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা আপনারা সোজা যদি আঁকি তাহলে 90 ডিগ্রি হতো, তাহলে 90 ডিগ্রির চেয়ে একটু বড় আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের স্থূলকোণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সূক্ষ্মকোণ দেখলাম, সমকোণ দেখলাম, স্থূলকোণ দেখলাম। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি সমান হলে সেটা সমকোণ। আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানবো একটু পরে, যে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি থাকে সেটাকে বলি আমরা সমকোণী ত্রিভুজ। তাহলে সেই কোণটা হচ্ছে সমকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট হলে সেটাকে বলি সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে বড় হলে সেটাকে বলি আমরা স্থূলকোণ। আশা করি এই তিনটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আসেন সরল কোণ। তাহলে সরল কোণ মানে সরল রেখার উপরে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে সরল কোণ। তাহলে বুঝতে পারতেছেন, আমি যদি বলি যে সরল রেখা, এই যে আমি যদি একটা সরল রেখা আঁকি, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেটা কিন্তু একটা সরল কোণ। ঠিক আছে, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে সরল কোণ। তাহলে সরল কোণ মানে কয় ডিগ্রি বলি যদি ডিগ্রিতে কনভার্ট করি, দেখেন তো ওই যে আমি বলছিলাম যে আমি যদি সোজা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি, সোজা যদি একটা লাইন টানি, তাহলে এখানে একটা 90 ডিগ্রি, এখানে একটা 90 ডিগ্রি, তাহলে দুইটা যদি যোগ করে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা বুঝতেই পারতেছি সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক সরল কোণ যে কথা, 180 ডিগ্রি একই কথা। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট যদি জানি, এই যে সরল কোণ, এখানে উপর দিয়ে একটা সরল কোণ আঁকলাম, এখানে কি ভাইয়া আমি একটা সরল কোণ আঁকতে পারি না নিচে দিয়ে? তাহলে এখানেও তো একটা সরল কোণ। তাহলে যদি এই দেখেন এই অ্যাঙ্গেলটা এখানেও 180 ডিগ্রি, তাহলে আমি যদি দুইটাকে যোগ করি, এখানে একটা সরল কোণ, এখানে একটা সরল কোণ, এটা 180, এটা একটা 180, তাহলে তো টোটাল কত হলো? 180 আর 180 যোগ করলে কত হয়? 360 ডিগ্রি। তাহলে এইটা যদি আমি দেখেন তো সোজা যে এইভাবে যদি আঁকি তাহলে একটা বৃত্ত হয়ে গেল না? এই কারণে আমরা বলি এই যে বৃত্তের মধ্যে যে কোণ ক্রিয়েট হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। কারণ আপনি বৃত্তকে যদি এই যে 4 ভাগ করেন, দেখেন তো এই যে ভাগ করেন তো, তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তার মানে 90 90 180, আবার 90 90 180, তার মানে 180 আর 180 মানে 360 ডিগ্রি। একটা বৃত্ত তার কেন্দ্রে হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদিও আমরা বৃত্ত নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি সরল কোণ দেখালাম এখন, যে সরল কোণ মানে হচ্ছে যেটা হচ্ছে 180 ডিগ্রির সমান যদি কোনো কোণ পাই তাহলে সেটাকে বলবো আমরা সরল কোণ। এবার আসেন প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কোনটা ভাইয়া? প্রবৃদ্ধ কোণটা হচ্ছে 180-র চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট কোণ। একটু স্টার দিবেন এটার মধ্যে, কারণ এই কোণটা পরীক্ষায় আসে।
পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে। আমাদের সমকোণী ত্রিভুজ বা সমকোণ নিয়ে পরীক্ষার প্রশ্ন সলভ করতে হয়, এই প্রবৃদ্ধ কোণ নিয়েই প্রশ্ন আসে সরাসরি, আপনার সংজ্ঞাটাও মাঝে মাঝে চলে আসে। তাহলে প্রবৃদ্ধ কোণ কোনটা, যেটা হচ্ছে 180-র চেয়ে বড় হবে যে কোণটা, বা 380-র চেয়ে ছোট হবে, 360 ডিগ্রির চেয়ে ছোট হবে যে কোণটা, সেটাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। তো আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। 180 ডিগ্রির চেয়ে বড়, খেয়াল করে দেখেন তো, আমি একটা আঁকলাম, মনে করেন এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, মানে এখানে যদি অ্যাঙ্গেল হয় সেটা 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমাদের যদি খেয়াল করেন তো, আমি যদি অ্যাঙ্গেলটা এইভাবে আঁকি, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে আমাদের একটা, এই যদি এই অ্যাঙ্গেলটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি বলেন তো, এটা কিন্তু 180-র চেয়ে বড়, রাইট? 180-র চেয়ে বড়, বাট সেটা তো 360-এর চেয়ে ছোট, কারণ 360 হলে পুরোটা হইতো, রাইট? তাহলে 180-র চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট যদি কোনো কোণ পাই, তাহলে সেটাকে বলবো আমরা কি ভাই, সেটাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। ওকে, আচ্ছা, এবার আমরা দুইটা একসাথে শিখবো, একটা হচ্ছে সন্নিহিত কোণ আর একটা হচ্ছে বিপ্রতীপ কোণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলোর আমি যদি একে একে যদি একটু আরেকবার একটা 1 মিনিটে রিক্যাপ করে ফেলি। সূক্ষ্ম কোণ মানে সবসময় মানে 90 ডিগ্রি যে ছোট কোণ পাবেন এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি সমান কোণ পাইলে সেটা হচ্ছে সমকোণ। 90 ডিগ্রির চেয়ে বড় কোণ পাইলে সেটা হচ্ছে স্থূলকোণ। আর এই যে দেখেন, প্রথমে সূক্ষ্ম কোণ, তারপরে সমকোণ, তারপরে স্থূলকোণ, তারপর সেটা যদি একেবারে সরল কোণ, এরপরে যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা হবে সরল কোণ। আবার 180 ডিগ্রির চেয়ে বড় যদি কোনো কোণ পাই, তাহলে এই যে এই কোণটা যদি 180 ডিগ্রির চেয়ে বড় কোনো কোণ পাই, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি ছোট, সমকোণ 90 ডিগ্রি সমান, তারপর হচ্ছে স্থূলকোণ 90 ডিগ্রি বড়, তারপরে 180 ডিগ্রি হলে সেটা হচ্ছে সরল কোণ, আবার 180 থেকে বড় 360 থেকে ছোট হলে সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে আমাদের একটা প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে? আচ্ছা, এবার সন্নিহিত কোণটা কি বলেন তো? কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু যদি হয়, খেয়াল করে দেখেন, একটা তলের, আমি একটা তল আঁকি, মনে করেন আমি যদি এখানে আঁকলাম, ধরেন এটাই আঁকলাম, যে এইটার মধ্যে দেখেন এই যে এখানে একটা অ্যাঙ্গেল হইলো, এখানে একটা অ্যাঙ্গেল হইলো, দেখেন এই অ্যাঙ্গেলের শীর্ষবিন্দু এটা, আবার এই কোণের শীর্ষবিন্দু কিন্তু এটা। তাহলে দুইটা কোণের শীর্ষবিন্দু, এই যে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের শীর্ষবিন্দু কিন্তু এই যে এই পয়েন্টটা, এই বিন্দুটা। তাহলে দুইটা কোণের শীর্ষবিন্দু যদি একই বিন্দু হয়, তাহলে এই কোণ দুইটাকে একটা অপরটার আমরা কি বলবো ভাইয়া, এই যে সন্নিহিত কোণ বলবো। তাহলে সন্নিহিত মানে বুঝতে পারতেছেন কাছাকাছি হবে, ঠিক আছে? সেটাকে বলছি আমরা সন্নিহিত কোণ। তাহলে বলছি যে দুইটা কোণের যদি শীর্ষবিন্দু যদি একটা বিন্দু হয়, পয়েন্ট হয়, তাহলে ওই দুইটা কোণকে আমরা বলবো সন্নিহিত কোণ। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সন্নিহিত কোণ। এবার আমরা দেখবো হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ কি? কোন কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে, বিপরীত রশ্মিদ্বয়। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি মনে করেন এখানে একটা, এই যে একটা আঁকলাম, রেখা আঁকলাম, আবার এখানে একটা রেখা আঁকলাম, একটার একটা বিপরীত। তাহলে এই ক্ষেত্রে দেখেন যেই কোণগুলো হবে, যেমন দেখেন এখানে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, তাহলে এইটা এবং এটা বিপরীত, তার মানে এই দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, আবার দেখেন এই যে এই কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখবো যে বিপ্রতীপ কোণগুলো সবসময় কিন্তু সমান হবে, সমান। তাহলে দেখেন তো, এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে, আবার এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। মনে করেন এইটা যদি আমার ধরেন যে এই কোণটা ধরেন, আমি ধরলাম যে এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি, তাহলে এই কোণটাও অবশ্যই 65 ডিগ্রি হবে, ঠিক আছে? আমি যদি ধরি যে ধরেন এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, তাহলে অবশ্যই তার বিপরীত কোণ এই কোণটাও কি কত হবে ভাইয়া, 35 ডিগ্রি হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো এই কোণ এবং এই কোণ দুইটা কিন্তু সমান হবে না, তার বিপরীত কোণ সমান হবে। তাহলে এটার বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এটা সমান, আর এটা সমান হবে, বাট কখনোই এইটা এবং এটা কিন্তু সমান হবে না, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সন্নিহিত কোণ দেখলাম, আমরা বিপরীত কোণও কিন্তু আমরা দেখে ফেললাম। এবার আসেন আমরা প্রশ্ন সলভ করে দেখি, আমাদের যা শিখলাম আমরা সেগুলো থেকে যদি প্রশ্ন সলভ করি। দেখেন, খেয়াল করেন এখানে কি বলছে, এ বি ও সিডি সরল রেখা দ্বয় ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমি যদি একটা দুইটা সরলরেখা, তাহলে একটা সরলরেখা হচ্ছে এবি, একটা সরলরেখা হচ্ছে সিডি, তারা হচ্ছে ও বিন্দুতে ছেদ করে। তাহলে ছেদ করা মানে হচ্ছে আমি এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে যদি আমরা বি বলি, তাহলে এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এ বি সিডি এই দুইটা সরলরেখা কোন বিন্দুতে ছেদ করে, এই যে ও বিন্দুতে এই যে ছেদ করলো। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারতেছি এটা বিপ্রতীপ কোণ যে শিখে আসছে সেখান থেকে আসছে প্রশ্নটা। আচ্ছা, আমাকে বলছে গাণিতিক বাক্যটি নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখেন এগুলো কিন্তু অ্যাঙ্গেল, রাইট? তাহলে এখানে বলছে কি, তাহলে আমরা এখান থেকে দেখেন ওইটা দেখার আগে আমরা কিন্তু জানি যে এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা এবং এই কোণটা কিন্তু সমান হবে, তাই না?
দেখেন এবার আমরা দেখি কোনটা সঠিক, আমরা সেটা খুঁজে বের করবো। প্রথমটা কি বলছে দেখেন, অ্যাঙ্গেল এ ও ডি সমান হচ্ছে অ্যাঙ্গেল বি ও সি। তাহলে দেখেন তো এ ও ডি তার মানে এই অ্যাঙ্গেলটা, তার হচ্ছে বিওসি এই অ্যাঙ্গেলটা দুইটা সমান। তাহলে তো এটা তো সঠিক, কারণ এটা সমান, আমরা এটা ওইখানে দেখার আগেও কিন্তু শিখে আসছি, রাইট? তাহলে এটা কিন্তু সমান। তাহলে আমরা প্রথমেই কিন্তু অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। পরেরগুলো একটু দেখি, পরেরগুলো। তাহলে পরেরটা কি বলছে দেখেন, এওডি, দেখেন তো এওডি মানে এ অ্যাঙ্গেলটা সমান হচ্ছে বিওডি। এই যে বিওডি তার মানে এ অ্যাঙ্গেলটা। তাহলে কি ভাইয়া আমি কি বলছিলাম যে এটা কি সমান হবে? কখনোই সমান হবে না। এটার বিপরীতটা সমান হবে, বাট এটা কিন্তু কখনোই সমান হবে না। তাহলে এটা কিন্তু আমাদের ভুল। পরেরটা দেখি, বিওসি আর হচ্ছে এওসি দুইটা সমান। তাহলে বিওসি তার মানে এই কোণটা, আর হচ্ছে এওসি মানে এই কোণটা। আচ্ছা বলেন তো এটা আর এটা কি কখনোই সমান হবে? কখনোই সমান হবে না। এইটা সমান হবে, এইটা সমান হবে, বাট এটা কখনো কি হবে না? সমান হবে না। তাহলে এটাও কিন্তু ভুল। পরেরটাতে কি বলছে যে এওডি ইজ গ্রেটার দেন, এটা কিন্তু গ্রেটার দেন চিহ্ন, দেখেন যে কোন এওডি ইজ গ্রেটার দেন হচ্ছে বিওসি, অর্থাৎ এওডিটা বড় হবে বিওসি থেকে। আচ্ছা এওডি কোনটা? এওডি হচ্ছে আমাদের এই কোণটা, আর বিওসি হচ্ছে আমাদের এই কোণটা। আচ্ছা এই কোণটা কি এই কোণটার চেয়ে বড় না, কারণ এই দুইটা কোণ তো সমান, আমরা তো একটু আগে সমান পড়ে আসছি, রাইট? তার মানে এই দুইটা কোণ কিন্তু বড় না। তাহলে এটাও কিন্তু ভুল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্রথমটা, অর্থাৎ এওডি সমান হচ্ছে বিওসি। ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে প্রশ্নটা এটা আসছে হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ থেকে প্রশ্নটা আসছে। আচ্ছা পরের প্রশ্নটা দেখেন, এখানে কি বলেছে, একটি কোণের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 182 ডিগ্রি হলে একে কি কোণ বলে? 182 ডিগ্রি, আমি বলছি 180 ডিগ্রির চেয়ে বড় যদি কোনো কোণ পাই, 360 ডিগ্রির চেয়ে ছোট, 180-র চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট যে কোণ, সেটাকে কি বলি? একটু আগে আমরা পড়ে আসছি, সেটা কি সূক্ষ্ম কোণ? না। সেটা কি স্থূল কোণ? না। সেটা কি প্রবৃদ্ধ কোণ? অবশ্যই সেটা প্রবৃদ্ধ কোণ। আমরা সূক্ষ্ম কোণ দেখেছিলাম যে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, স্থূল কোণ দেখেছিলাম 90 ডিগ্রির চেয়ে বড় কোণ, সমকোণ দেখেছিলাম 90 ডিগ্রির সমান। ঠিক আছে? তাহলে প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180-র চেয়ে বড়, 180 ডিগ্রির সমান হলে সেটা হচ্ছে সরল কোণ, আর 180-র চেয়ে বড়, দেখেন 182, তার মানে 180-র চেয়ে বড় কোনটা? 180-র চেয়ে বড় 360-এর চেয়ে ছোট পর্যন্ত যে কোণগুলো পাই সবগুলো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রবৃদ্ধ কোণ, রাইট? আরেকটা হচ্ছে সমকোণ, মানে সেটা হচ্ছে 90 ডিগ্রির সমান, রাইট? তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাইয়া? অ্যান্সার হচ্ছে এই যে গ, প্রবৃদ্ধ কোণ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। পরেরটা দেখেন, এখানে কি বলছে, একটা সরলরেখার সাথে অপর একটা রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে? আমরা একটু আঁকি, দেখেন তো কি বলছে, একটা সরলরেখার সাথে একটা রেখাংশ মিলিত হবে। এই যে দেখেন আমি একটা সরলরেখা আঁকলাম, এটার মধ্যে একটা রেখাংশ যদি মিলিত হয় তাহলে যে দুইটা কোণ, দেখেন তো এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে না? এখানে একটা কোণ, এখানে একটা কোণ, দুইটা কোণ উৎপন্ন হয়েছে। আবার দেখেন দুইটা কোণের শীর্ষবিন্দু কিন্তু একটাই, এটাই। তাহলে বুঝতেই পারতেছি এই দুইটা হচ্ছে সন্নিহিত কোণ, তাই না? একটু আগে আমরা সন্নিহিত কোণের সংজ্ঞাও কিন্তু আমরা পড়ে আসছি। তাহলে এটা এবং এটা দুইটা কিন্তু সন্নিহিত কোণ। এখন তারা কিন্তু বলে দিচ্ছে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে, তার মানে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সরল রেখার মধ্যে যদি কোণ আপনি যদি একসাথে করেন এটা কত ডিগ্রি হবে? আপনারাই বলেন, একটু আগে শিখে আসছি আমরা। একটা সরল রেখার মধ্যে যেই কোণ উৎপন্ন হয় সেটা কত ডিগ্রি? অবশ্যই এটা একটা সরল কোণ, মানে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণের যোগফল কিন্তু ভাইয়া 180 ডিগ্রি। ঠিক আছে? তার মানে এই কোণ এবং এই কোণ দুইটা যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে আমাদের 180 ডিগ্রি আছে গতে, তার মানে আপনারা বলেন এই যে গ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যে বেসিকগুলো পড়েছি ইনশাল্লাহ আপনারা, আমি এভাবে বেসিক দেখিয়ে আপনাদের শেষ করাবো, দেখবেন আসলে এগুলো কঠিন কিছু নাই। জ্যামিতি বুঝলে একদম সহজ, তবে আমাদের চিত্র দেখে প্র্যাকটিস করতে হবে। আমি যেমন প্রত্যেকটা জিনিস লিখে চিত্র এঁকে আপনাদেরকে করাচ্ছি, আপনারাও ঠিক বাসায় খাতা নিয়ে সরাসরি এভাবে যেইটাই পড়বেন সেটা চিত্র এঁকে দেখার চেষ্টা করবেন, একটু ফিল করার চেষ্টা করবেন যে বাস্তবে আপনার এটা কেমন। তাহলে এই জিনিসগুলো আপনার বুঝতে ইজি হবে আপনাদের জন্য। ওকে, আচ্ছা এরপর আসেন, দুটি সমান্তরাল সরলরেখা কয়টা বিন্দুতে ছেদ করে? দেখি আমরা ছেদ করে কিনা। দুইটা সমান্তরাল মানে এই যে সমান দূরত্ব নিয়ে চলবে, তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরাল। তাহলে দুইটা সমান্তরাল সরলরেখা কয় বিন্দুতে ছেদ করে? ছেদ করছে কোনোভাবেই কি ছেদ করার, মানে যেহেতু সমান দূরত্ব নিয়ে চলবে তাহলে সেটা অসীম পর্যন্ত, এ কিন্তু এ বরাবর চলবে, এ হচ্ছে এই বরাবর চলবে, যেহেতু সমান দূরত্বে
চলবে। তাহলে সমান দূরত্ব রেখে যখন চলবে এটা কখনোই ছেদ করবে না। আপনি ট্রেন লাইন দেখেন না, ট্রেন লাইনে কিন্তু দেখা যায় যে দুইটার সমান দূরত্ব কিন্তু সমান। তাহলে সেটা বাংলাদেশের সেই আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্তও যদি যায় কখনোই ছেদ করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, তার মানে এই দুইটা লাইন কিন্তু একজন আরেকজনকে কখনোই ছেদ করতে পারবে না। তার 2টি 4টি 8টি একটাও নয়, তার মানে একটাও নয়, যেটা এটা হবে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা, আমাদের সম্পর্কে আমরা প্রথমে রেখা কোণ সম্পর্কে কিছু জিনিস জানলাম। এই টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার হবে। ছোট্ট একটা টপিক, এখান থেকে প্রশ্ন সবসময় আসে, পূরক কোণ এবং সম্পূরক কোণ। ঠিক আছে, আচ্ছা প্রথমে আসি, পূরক কোণ জিনিসটা কি খেয়াল করেন। কি বলছে, দুটি কোণের সমষ্টি যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে একটার অপরটার পূরক কোণ বলে। কি বলছি, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি অথবা এক সমকোণ হয় তাহলে কোণ দুটাকে একটার অপরটার পূরক কোণ বলবে। ঠিক আছে, আসেন উদাহরণ দিই আমরা। একটু খেয়াল করে দেখেন, আমি যদি এই যে দেখেন আমি এখানে একটা আঁকলাম যে এই যে অ্যাঙ্গেলটা, এখানে একটা অ্যাঙ্গেল যদি আমি ক্রিয়েট করি, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, তাহলে এই কোণ এবং এই কোণ দুটা যদি একসাথে যোগ করি তাহলে দুইটার সমষ্টি কত ডিগ্রি বলেন তো? 90 ডিগ্রি না ভাইয়া? দেখেন তো, তার মানে এই কোণটা 90 ডিগ্রি না, কারণ আমরা জানি একটা রেখার উপরে যদি আমরা লম্ব টানি তাহলে এখানে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, তাই না? তার মানে এই কোণ আর হচ্ছে এই কোণ দুইটার যোগফল কত ডিগ্রি? আমাদের অবশ্যই 90 ডিগ্রি, মানে এই পুরো কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা এই কোণটা এবং এখানে কোণ কিন্তু দুইটা, এখানে একটা কোণ এখানে একটা কোণ, তাহলে দুইটা কোণকে একটার অপরটার কি বলবো আমরা? পূরক কোণ বলবো। ঠিক আছে, দুইটাকে আমরা একটার অপরটার পূরক কোণ বলবো। তাহলে মানে এই কোণের পূরক কোণ হচ্ছে এটা, বা এই কোণের পূরক কোণ হচ্ছে এটা। ওকে, আচ্ছা তাহলে আমরা পূরক কোণ শিখলাম। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, পূরক কোণে সবসময় দুইটা কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। এই একটা কনসেপ্ট মাথায় নিয়ে নেন। আমরা কিভাবে প্রশ্ন সলভ করবো আমরা একটু পরে দেখবে যে কত মজা এগুলো আসলে সলভ করা। এরপর আসেন সম্পূরক কোণ জিনিসটা কি। সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি হবে এবার দুই সমকোণ, মানে 180 ডিগ্রি। আগেটা ছিল 90 ডিগ্রি, এবার দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটাকে বলবো একটার অপরটার সম্পূরক কোণ। যেমন আমি যদি উদাহরণ দিই আপনাকে, এই যে দেখেন আমি এখানে একটা দেখা আঁকলাম, তাহলে আমি যদি ধরেন এই যে এখানে একটা কোণ, দেখেন তো এখানে একটা কোণ হইলো, এখানে একটা কোণ হইলো, দুইটা কোণ না ভাইয়া? দেখেন তো এই যে এখানে একটা কোণ এবং এখানে একটা কোণ, এবং এই যে দুইটা কোণ আমি যদি যোগ করি, দেখেন এই কোণ এবং এই কোণ দুইটা যদি যোগ করি তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? একটা সরলরেখার উপরে যেহেতু কোণ উৎপন্ন করেছে, কত ডিগ্রি? অবশ্যই 180 ডিগ্রি, কারণ এটা একটা সরল কোণ। তাহলে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এই যে কোণ দুইটাকে একটার অপরটার সম্পূরক কোণ বলবো আমরা। তার মানে এই কোণের সম্পূরক কোণ এটা, অথবা এই কোণের সম্পূরক কোণ এটা। এটা যেইভাবে হোক, দেখেন খেয়াল করেন, আমি যদি এইভাবে আঁকি, যে না আপনার এইভাবে পছন্দ হলো না, আপনি এইভাবে আঁকেন যে সম্পূরক কোণ। আমি যদি এইভাবে আঁকি, সমস্যা কি? দেখেন তো এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, আবার এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, তার মানে এই যে কোণ এবং এই কোণ দুটা যোগ করলে আবার 180 ডিগ্রি হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই কোণ এবং এই কোণ একটা অপরটার কি ভাইয়া? সম্পূরক কোণ। ঠিক আছে, তার মানে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটাকে বলবো আমরা একটার অপরটার সম্পূরক কোণ। আচ্ছা, এবার আমরা দুইটা কোণ একসাথে শিখবো, একটা হচ্ছে একান্তর কোণ, একটা হচ্ছে অনুরূপ কোণ। দুইটা একদম কাছাকাছি, মানে একটা অপরটার বিপরীত জাস্ট। ঠিক আছে, আচ্ছা প্রথমে আসি, একান্তর কোণ জিনিসটা কি। একান্তর কোণ হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা যখন তির্যকভাবে ছেদ করে তখন ছেদকের বিপরীত পার্শ্বস্থ কোণ দ্বয় একটি অপরটির আমরা বলবো একান্তর কোণ। আমার মনে হয় কিছুই বুঝেন নাই, আমি একটু দিলে আপনারা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন, আমাকে কি বলছে? দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা তির্যকভাবে ছেদ করবে। আচ্ছা, আমি দুইটা সমান্তরাল সরলরেখা আগে আঁকি। এই যে একটা সরলরেখা, এই একটা সরলরেখা, দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা। এটাকে অপর একটা রেখা কি করবে? এই যে তির্যকভাবে ছেদ করবে। যদি তির্যকভাবে এরকম তির্যকভাবে ছেদ করে, আমাকে বলছে যে ছেদকের বিপরীত পার্শ্বস্থ কোণ দুইটা। তাহলে এই যে দেখেন তো, বিপরীত পার্শ্বস্থ বলতে আমি যদি খেয়াল করি, দেখেন তো এই অ্যাঙ্গেলটা, এটার বিপরীত অ্যাঙ্গেল কোনটা? এটা না? দেখেন তো, তাহলে এই কোণটা আর এই কোণটা একটা অপরটার কি ভাইয়া? একটা অপরটার একান্তর কোণ। ঠিক আছে, একটা অপরটার হচ্ছে একান্তর কোণ। তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুইটা হচ্ছে একটা অপরটার একান্তর কোণ। ওকে, আচ্ছা তাহলে আমরা একান্তর কোণ দেখলাম।
ঠিক একইভাবে অনুরূপ কোণটা কি? অনুরূপ কোণটা একই জিনিস, কি বলছে, দুইটা সমান্তরাল সরলরেখার একটি অপর একটি সরলরেখা যখন, মানে দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা যখন তির্যকভাবে ছেদ করবে তখন ছেদকের একই পার্শ্বস্থ, আগেরটা ছিল বিপরীত পার্শ্বস্থ, দেখেন এখানে বলছিল বিপরীত পার্শ্বস্থ, আর এটা হচ্ছে ছেদকের একই পার্শ্বস্থ যে কোণগুলো সেটাকে বলবো একটার অপরটার অনুরূপ কোণ। তাহলে একই পার্শ্বস্থ কোণগুলো দেখেন তো, এই যে ছেদ করলো, আমি আবার আঁকি, যে এই যে দুইটা সমান্তরাল সরলরেখা, এই যে ছেদক এটা, তাহলে একই দিকে দেখেন, এই যে এই কোণটা একই দিকে না, একই পাশে, তাহলে একই পাশের দুইটা কোণ, এই কোণটাকে বলবো আমরা অনুরূপ কোণ। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অনুরূপ কোণ সবসময় সমান হয়, তাহলে এই কোণ কিন্তু সবসময় সমান। ঠিক আছে, তার মানে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় অবশ্যই এই কোণটাও কত হবে ভাইয়া? 30 ডিগ্রি। এই কনসেপ্টগুলো দিয়েই সাধারণত আমাদের বীজগাণিতিক প্রবলেমগুলো সলভ করতে হয়। অনুরূপ কোণ, একান্তর কোণ জিনিসগুলো যদি বুঝতে পারি আমরা, এইগুলো কিন্তু সলভ করা আমাদের জন্য ইজি। তাহলে এটা আমাদের অনুরূপ কোণ। আবার দেখেন এই কোণটা এবং এই কোণটা দেখেন, এই দুইটা কোণও কিন্তু সমান, এই কোণ এই দুইটা কোণ কিন্তু সমান, তাহলে এই দুইটাও কিন্তু আমাদের অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে একই দিকের কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ, বিপরীত দিকের কোণগুলো হবে একান্তর কোণ। ঠিক আছে, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে আশা করি একান্তর কোণ আর এবং অনুরূপ কোণ এই দুইটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন প্রশ্ন সলভ করি। আমরা যা শিখলাম দেখি এগুলো থেকে আমরা প্রশ্ন পারি কিনা খেয়াল করে দেখেন। এখন আপনি যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি পারবেন ইনশাল্লাহ, আমি বলছি আপনি পারবেন। খেয়াল করে দেখেন, প্রথমে বিসিএস এর প্রশ্ন দেখি কি বলছে। একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। বলছে কোনটির মান কত সেটা আমাকে বের করতে বলছে। 43তম বিসিএস এ আসছে প্রশ্নটা। আচ্ছা, প্রথমে মনে হচ্ছে প্রশ্ন অনেক কঠিন, তাই না? আগে আমরা বুঝি যে এখানে কি বলছে, একটা কোণের মান হচ্ছে সম্পূরক কোণের মানের অর্ধেক, সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান। আচ্ছা, আমি ধরেন একটা কোণকে আমি এক্স ধরলাম। আমরা জানি সম্পূরক কোণ মানে কি, দুইটা কোণের যোগফল কত হবে ভাইয়া? ওই যে পূরক এবং সম্পূরক কোণ দুইটা বলছিলাম। পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে সেটা পূরক কোণ, আর দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় সেটাকে বলবো একটা অপরটা সম্পূরক কোণ। তাহলে যেহেতু সম্পূরক কোণ বলছে, তার মানে একটা কোণ যদি আমি এক্স ধরি, তাহলে পরের কোণটা মানে যেহেতু দুইটা কোণ, তাহলে একটা কোণকে যদি আমি এক্স ধরি তাহলে অপর কোণটা কি হবে? অবশ্যই 180 ডিগ্রি মাইনাসের এক্স হবে, কারণ দুইটা যখন আপনি যোগ করবেন তখন তো 180 ডিগ্রি হবে। দেখি তো আমি দুইটা যোগ করলে 180 ডিগ্রি পাই কিনা। তার মানে দেখো তো, যোগ করে দিলাম, মানে এই কোণকে যোগ করে দিলাম, তাহলে এই এক্স কাটা প্লাসে মাইনাসে, তার মানে এই যে 180 ডিগ্রি, তাই না? তারপরে সম্পূরক কোণ তো আমরা এটাই শিখছিলাম যে এই যে দেখেন এই কোণ এবং এই কোণ, দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা অপরটার কি ভাই? সম্পূরক কোণ। তাহলে এটাই আমি এখানে বলেছি যে এই যে দুইটা কোণ, এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের মধ্যে একটা কোণকে আমি এক্স ধরেছি, তাহলে তার সম্পূরক কোণ কোনটা হবে? অপর কোণটা হবে অবশ্যই 180 ডিগ্রি মাইনাসের এক্স। একটা যদি আমি এক্স ধরি অপরটা হবে 180 মাইনাস এক্স। এবার আসেন কিভাবে সাজাবো। একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক, তাহলে সম্পূরক কোণ হচ্ছে এইটা, এই কোণের সম্পূরক কোণ হচ্ছে এইটা, এটার অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে এই সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, এই যে সমান। তাহলে একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। শেষ, কাজ শেষ। এবার জাস্ট সলভ করে দেন, কাজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি তো ধরেছিলাম কি, ওই যে বলছিলাম কোনটির মান কত, তাহলে কোনটা আমি এক্স ধরেছিলাম না, তারপরে আমাকে এক্স এর মান বের করতে হবে, রাইট? জাস্ট আপনি আর গুণ করে দেন, তাহলে 2x হবে এখানে, 2x সমান হবে, মানে এটার নিচে মনে মনে 1, উপরে নিচে গুণ করলে এখানে হবে 180 মাইনাসের এক্স। এই মাইনাসের এক্সটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হলে 2x আর x যোগ হবে, তার মানে 3x হবে। তাহলে 3x সমান যদি 180 ডিগ্রি হয়, তার মানে x সমান কত হবে ভাইয়া বলেন তো? এই যে 180 ডিভাইডেড বাই 3, অর্থাৎ আমাদের 318, অর্থাৎ 60 ডিগ্রি হবে আমাদের এখানে অ্যান্সার। জাস্ট এই একটা জিনিস যদি ধরতে পারেন, কনসেপ্ট ধরতে পারেন, তাহলে এগুলো কোনো অঙ্কই না, এবং এগুলা অনেক আসে পরীক্ষায়। এবার আসেন সম্পূরক কোণ থেকে, এটা তো জটিল, একটু জটিলভাবে আসলো। সহজ যেগুলো আসে কি আসে জানেন? বললো আপনাকে যে একটা কোণ হচ্ছে, একটা কোণের মান হচ্ছে ধরেন 110 ডিগ্রি, বলবে তার সম্পূরক কোণ কত, সম্পূরক কোণটা বের করেন। তাহলে একটা কোণের মান দেওয়া আছে হচ্ছে 110 ডিগ্রি, তার সম্পূরক কোণের মান কত হবে একটু কমেন্টে বলেন তো। আমি আশা করি, আমার মনে হয় আপনারা পারবেন, সবাই পারবেন, কারণ সম্পূরক কোণ মানে দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। তাই একটা কোণ যদি 110 ডিগ্রি হয়, তার সাথে 70 ডিগ্রি যোগ করলেই তো 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে অপর কোণটা কিন্তু 70 ডিগ্রি। যদি বলে একটা কোণের মান হচ্ছে ধরেন যে 35 ডিগ্রি, 35 ডিগ্রি, তাহলে তার সম্পূরক কোণের মান কত সেটা বের করেন। তাহলে 35 এর সাথে কত যোগ করলে, কারণ দুইটা যোগ করলে তো 180 হবে,
তাই না? তাহলে একটা কোণের মান 35 ডিগ্রি, তাহলে তার সম্পূরক কোণটা কত হবে? 35-এর সাথে আমি যদি ধরেন এই যে 145 ডিগ্রি যোগ করি, তাহলেই তো আমরা দেখতে পাচ্ছি 145 আর 35 মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তার মানে এই দুইটা কোণ একটা অপরটা সম্পূরক কোণ। তাহলে একটা কোণের মান দেওয়া থাকলে আশা করি আপনারা পারবেন না এটা। তখন আপনাকে কি করতে হতো, ওই যে 180 থেকে প্রত্যেকবার মনে করেন 110 ডিগ্রি দেওয়া আছে, যে একটা কোণের মান হচ্ছে 110 ডিগ্রি, বলছে তার সম্পূরক কোণ কত সেটা বের করেন। তাহলে ওই 180 থেকে সবসময় 180 থেকে 110 বিয়োগ করে দিলে এই যে 70 বের হয়ে যাবে। ঠিক একইভাবে 35 দেওয়া আছে 35 ডিগ্রি, তার মানে আপনি যদি 180 থেকে 35 বাদ দেন দেখবেন 145 ডিগ্রি পাবেন, 145 ডিগ্রি পাবেন। সো এইভাবে হচ্ছে আমরা সম্পূরক কোণের অঙ্কগুলো বের করে ফেলবো, ঠিক আছে? এবং এই টাইপের প্রশ্ন আপনার প্রাইমারিতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এই টাইপের প্রশ্নগুলো অনেক আসে পরীক্ষায়। পরেরটা দেখেন কি বলছে, এটাও বিসিএস এ আসছে। একটা কোণের মান তার পূরক, দেখেন তো পূরক কোণের মানের অর্ধেকের সমান। এবার হচ্ছে পূরক কোণ, তাহলে আমরা জানি পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি। দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, রাইট? তাহলে দেখেন তো ওই যে এরকম যে এটা যদি কোণ হয়, তাহলে যে এই কোণ এবং এই কোণ দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই কোণ এবং এই কোণ একটা অপরটার পূরক কোণ। তাহলে আমি যদি একটাকে ধরেন, আমি একটাকে x ধরলাম, তাহলে তার পূরক কোণটা কত হবে? অবশ্যই 90 মাইনাস x, কারণ দুইটার যোগফল তো 90 ডিগ্রি, রাইট? তাহলে একটাকে যদি আমি x ধরি, অপরটা কি হবে? অবশ্যই 90 মাইনাস x, 90 থেকে কমবে, তাই না? তার মানে এটা। এখন বলছে দেখেন একটা কোণের মান তার পূরক কোণের, এই যে হচ্ছে এই কোণের পূরক কোণ হচ্ছে এটা, পূরক কোণের মানের অর্ধেক, এই যে অর্ধেকের সমান, এই যে সমান। আগেরটার মতো জাস্ট লিখলাম, কিছুই করে নেই কিন্তু। এবার জাস্ট হচ্ছে আপনি কি করে দিবেন, আপনি এটাকে সলভ করে দেন, সমাধান করে দেন। তাহলে আমাদের এখানে হবে 2x ইজ ইকুয়াল টু হবে 90 মাইনাসের x, তার মানে এখান থেকে মাইনাসের x টা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে 2x আর x হবে 3x, তার মানে 3x সমান হবে আমাদের 90, তার মানে হচ্ছে আমাদের x সমান কত হবে ভাইয়া? x সমান হবে 90 থেকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 30 হচ্ছে 90, অর্থাৎ 30 ডিগ্রি, যেটা এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আশা করি আপনারা পূরক কোণ সম্পূরক কোণ থেকে প্রশ্ন আসলে ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবেন। পারবেন না বলেন তো পারবেন না? অবশ্যই ইনশাআল্লাহ আপনারা পারবেন। আচ্ছা, এবার আসেন আপনার আরো সহজভাবে যদি প্রশ্ন আসে, তাহলে ওই আগেরটার মতো একটা কোণের মান বললো যে একটা কোণের মান হচ্ছে 55 ডিগ্রি, বলবে তার পূরক কোণটা কত সেটা বের করেন। তাহলে আপনার কি করতে হবে? দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, জাস্ট 90 থেকে মানে এটা 55 সাথে কত যোগ করলে 90 হবে সেটাই তো আপনার লাগবে, কারণ দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে। পূরক কোণ বলে দুইটা যোগফল 90 ডিগ্রি, তাই না? তাহলে 55 সাথে কত যোগ করলে, আমি যদি 55 সাথে ধরেন 35, হ্যাঁ 35 যদি যোগ করি তাহলেই হয়তো 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে হচ্ছে এই যে এটাই হচ্ছে তার পূরক কোণ। আর নাইলে কি করবেন, আপনার কি করতে হবে, যে মনে করেন একটা কোণের মান 55 ডিগ্রি দেওয়া আছে, আপনি জাস্ট 90 থেকে 55 বাদ দেন, বিয়োগ করেন। তাহলে 5 আছে 10 হবে, 5 হলে হাতে 1, 1 5 6, 6 আছে 9 হবে, 3 হলে এই যে 35 ডিগ্রি। তার মানে আপনাকে যদি সম্পূরক কোণ বলে 180 থেকে বিয়োগ করতে হবে, আর যদি পূরক কোণ বলে তাহলে 90 থেকে বিয়োগ করতে হবে। এই হচ্ছে কাজ। ওকে, সো আশা করি এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনি অ্যান্সার করতে পারবেন। আর যদি এইভাবে আসে তাহলে তো আমরা এইভাবে সাজাবো, ঠিক আছে? এবার দেখেন কোণ এ আর হচ্ছে কোণ বি পরস্পর পূরক, এবং কোণ দুইটার পরিমাণও দেওয়া আছে, একটা হচ্ছে 3 ভাগ, একটা হচ্ছে 2 ভাগ। আমরা অনুপাত সমানুপাতে পড়েছিলাম। এইভাবে দেওয়া থাকলে আমরা বুঝতে পারতেছি 5টা ভাগের মধ্যে এক পাশে আছে 3 ভাগ, এক পাশে মানে প্রথম কোণটা এ কোণটা হচ্ছে 3 ভাগ আর বি কোণটা হচ্ছে 2 ভাগ। বুঝতে পারতেছি এই কোণটা বড় এখানে, তাই না? আমাকে বলছে এই কোণের মানটা বের করতে। তাহলে আমরা যদি একটাকে এই যে 3x ধরে নিই, আমরা তো এখানে কত 3 ভাগ দেওয়া আছে, বাট মান কত সেটা তো জানি না। আমি যদি একটাকে 3x ধরি আর বিটাকে যদি আমি 2x ধরি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে এবার কি করব আমরা, যেহেতু পূরক কোণ বলছে যে কোণ দুইটা হচ্ছে পূরক কোণ, তার মানে দুইটার যোগফল কত ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি। তার মানে এই যে দুইটার যোগফল সমান হচ্ছে ভাইয়া আমাদের 90 ডিগ্রি। শেষ, কাজ শেষ। তাহলে আমাদের দেখে তো 3x আর 2x মানে হচ্ছে 5x, তার মানে 5x সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে x সমান কত হবে? 5 দিয়ে ভাগ করলে 5 18 90, তার মানে x সমান হচ্ছে 18 ডিগ্রি। তাহলে x সমান যদি 18 ডিগ্রি, আমাকে a এর মান বের করতে বলছে। a কোনটা ধরেছিলাম ভাই? এটা না a, তাহলে a কত? 3x, তার মানে 3 ইন্টু x এর মান হচ্ছে আমাদের 18, তাহলে 3 18 কত ভাইয়া? 18 দোকানে 36, 3 18 হচ্ছে 54। এই হচ্ছে 54 ডিগ্রি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। দেখছেন কত ইজি। সো এইভাবে কিন্তু আমরা পূরক কোণ সম্পূরক কোণ থেকে যে প্রশ্নগুলো আসবে ইনশাআল্লাহ আমরা যেন সলভ করতে পারি। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা কি বলছে? একটা ত্রিভুজের বি কোণের পরিমাণ দেওয়া আছে 48 ডিগ্রি, এ বি আর এসি হচ্ছে সমান,
ঠিক আছে? তো আমাকে বলছে যদি ই এবং এফ এ বি এবং এসি কে এমনভাবে ছেদ করে যেন ই এফ আর বিসি হচ্ছে সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, ই এফ আর বিসি হচ্ছে সমান্তরাল হয়, তাহলে আমাদের এখানে কোন এ আর হচ্ছে কোন এ এফ ই এর মান বের করতে হবে। আচ্ছা, আমরা একটু আঁকতে হবে, তাহলে এই জিনিসটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, যদি প্রপারলি আমরা আঁকতে পারি তাহলে এই প্রশ্নটা অ্যান্সার করতে আমাদের 20 সেকেন্ডও লাগবে না। খেয়াল করে দেখেন, আপনাকে বলছে কি এবিসি ত্রিভুজে বি কোণের মান। আচ্ছা, আমি একটা ত্রিভুজ আঁকি, যেখানে আমাদের দেখেন আমি যে একটা ত্রিভুজ নিলাম, একটু বড় করে আঁকি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি আঁকলাম এটা, যে এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এ তারপরে বি আর হচ্ছে সি। ঠিক আছে, আমাকে বলছে এ বি আর এসি সমান হবে, তার মানে এই রেখাটা, এই বাহুটা আর এই বাহুটা সমান, এ বি এবং এসি এই দুইটা বাহু হচ্ছে সমান। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে বি কোণের পরিমাণ 48 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও দেওয়া আছে কত ভাইয়া, আমাদের 48 ডিগ্রি দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন আপনাকে বলছে যে ই এবং এফ এ বি আর এসি কে এমনভাবে ছেদ করে, তাহলে এ বি আর হচ্ছে এসি কে ই এফ রেখা এমনভাবে ছেদ করবে যেন ই এফ আর বিসি সমান্তরাল হয়। তাহলে বিসি এর সমান্তরালে একটা রেখা, এই যে মনে করেন এই রেখাটা, যেটার নামে আমি দিয়েছি একটা হচ্ছে ই একটা হচ্ছে এফ, এই যে ই এফ রেখাটা এ বি আর এসি কে দেখেন এই বিন্দুতে ছেদ করছে, তার আবার বলছে তারা যে ই এফ আর বিসি যেন সমান্তরাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বিসি রেখাটা আর ই এফ রেখা কিন্তু সমান্তরালেই আছে, তাহলে এটাই বলছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শেষ আমাদের। এখন তারা আমাদেরকে চেয়েছে কি জানেন, তারা চেয়েছে যে এই যে এ কোণ আর হচ্ছে, তাহলে এ কোণ কোনটা, এ অ্যাঙ্গেলের মান বের করতে হবে, আর তার সাথে যোগ করতে হবে এ এফ ই, তার মানে এ অ্যাঙ্গেল, এই দুইটা কোণের মান বের করে আমরা যোগ করতে পারলে আমাদের অ্যান্সার চলে আসবে, তাই না? আচ্ছা, তো এখান থেকে খেয়াল করে দেখেন আমাদের কাছে ক্লু আছে কি, আমাদের কাছে ক্লু আছে একটা, সেটা হচ্ছে এই দুইটা বাহু হচ্ছে সমান। দেখেন এই বাহু তারা বলে দিছে এ বি আর এসি হচ্ছে সমান, তাহলে এই বাহু সমান, এটা একটা ক্লু, খুব স্ট্রং একটা ক্লু হচ্ছে এটা। ঠিক আছে, আরেকটা ক্লু দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল শুধুমাত্র দেওয়া আছে 48 ডিগ্রি। দেখেন এইখান থেকে আমাকে এখানে যেতে হবে, তার মানে এখানে কিছু কনসেপ্ট আমার কাজে লাগাতে হবে। আচ্ছা, এখানে আমি একটা নতুন কনসেপ্ট শিখাবো, যেটা অনুশীলন তো একটু পরেই আসতেছে, সেটা হচ্ছে দেখেন খেয়াল করেন, মনে করেন আমি একটা রেখা আঁকলাম, একটা রেখা, তাহলে এই রেখার দিয়ে আমি যদি কোনো অ্যাঙ্গেল বানাই, এই যে দেখেন এই রেখার দিয়ে যদি আমি কোনো অ্যাঙ্গেল বানাই, এটা যত বড় হবে ঠিক এটা সমান যদি আমি আরেকটা রেখা আঁকি, তাহলে এটার মধ্যেও যে অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলটা দুটো অবশ্যই সমান হবে, অবশ্যই সমান, কারণ এই রেখা আর এই রেখা হচ্ছে সমান। তার মানে দেখেন এটা যত দূরত্ব এটাও তত দূরত্ব, তার মানে অ্যাঙ্গেল সমান। দেখেন আমি যে হাতে একটা অ্যাঙ্গেল বানালাম, আমি ধরেন এখান থেকে এই পর্যন্ত যত দূরত্ব নিলাম, আমি যদি এরকম আবার এখানে নেই, তাহলে এই অ্যাঙ্গেলও সমান হবে। আবার এটা যদি আমি বড় করি, তখন কিন্তু আমার দূরত্ব বেশি, তার মানে অ্যাঙ্গেলও কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে দেখেন খেয়াল করেন, আমি যদি রেখাটাকে বড় করি, আমি যদি রেখাটাকে এই যে বড় নেই, তাহলে দেখেন তো অ্যাঙ্গেলও কিন্তু বড় হয়ে যাচ্ছে, এই যে অ্যাঙ্গেলও বড় হয়ে যাচ্ছে। আবার আমি যদি রেখাকে ছোট করি, তার মানে অ্যাঙ্গেলও কিন্তু দেখেন ছোট, এই যে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তাহলে তাদের বিপরীতে যে অ্যাঙ্গেল হবে, সেই অ্যাঙ্গেল দুইটাও কিন্তু কি হবে ভাইয়া, অবশ্যই সমান হবে। ঠিক বিপরীতটাও হবে, যে যদি কোনো ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, তাহলে তাদের বিপরীতে যে অ্যাঙ্গেল সেটাও কিন্তু সমান হবে। এটা কিন্তু বাস্তবে দেখেও আমরা বুঝতে পারতেছি যে এটার দূরত্ব আর এটার দূরত্ব যদি সমান হয়, তাহলে এখান থেকে টেনে আনলে যখন এই পর্যন্ত নিয়ে আসবেন, যে অ্যাঙ্গেল হবে এখানেও কিন্তু সেম এত বড় অ্যাঙ্গেলই কিন্তু হবে। ঠিক আছে, আবার এটা বড় করলে অ্যাঙ্গেল বড় হয়ে যাবে, ছোট করলে অ্যাঙ্গেল ছোট হয়ে যাবে, তাহলে সমান দূরত্ব হলে অ্যাঙ্গেলও সমান হবে, তাই না? আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা দিয়ে কিন্তু আমরা এই পুরো ম্যাথটাকে সলভ করে ফেলতে পারবো। খেয়াল করে দেখেন, আমাদের কাছে ক্লু আছে, কি বলছিলাম, যে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই যে দেখেন, তাহলে এ বি আর এসি যেহেতু সমান, তাহলে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এই বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেল আছে, এ অ্যাঙ্গেল, আবার এই বাহুর বিপরীতে কোন অ্যাঙ্গেল আছে, এ অ্যাঙ্গেল। কারণ দেখেন তো এই বাহুটা কিভাবে আঁকছে, এই যে টান দিয়ে এইভাবে আঁকছে, তার মানে এই বাহুর বিপরীতে এ অ্যাঙ্গেল আর এই বাহুর বিপরীতে এ অ্যাঙ্গেল, এই দুইটা হচ্ছে সমান। তাহলে এইটা যদি 48 ডিগ্রি হয়, এটা কত হবে, এটাও অবশ্যই 48 ডিগ্রি হবে। দেখেন কত ইজিলি আমরা বের করে ফেললাম, আমরা শুধু জানি এই বাহু আর এই বাহু সমান, তাহলে এর বিপরীত অ্যাঙ্গেল আর এর বিপরীত অ্যাঙ্গেল দুইটা কিন্তু সমান, যেহেতু বাহু দুইটা সমান। ওকে, তাহলে দেখেন আমি যদি এই দুইটা অ্যাঙ্গেল জানি, তাহলে আমরা এ কোণের মান বের করা কি খুব কঠিন? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে 48 আর 48 যোগ করলে কত হয়, 96 ডিগ্রি। তাহলে আমি যদি 180 থেকে যদি আমি
180 থেকে যদি আমি 96 বাদ দেই, 6 আছে 10 হবে 4 হলে, হাতে 1, 1 9 10, 10 আছে 18 হবে 8 হলে, হাতে 1 মিলে গেল, তাহলে 84 ডিগ্রি। তাহলে এই কোণের মান কিন্তু আমি পেয়ে গেলাম 84 ডিগ্রি। এই কোণের মান পেয়ে গেলাম। আমার এই কোণ দরকার আর এই কোণটা দরকার, তাহলে আমি এটা কিন্তু অলরেডি পেয়ে গেলাম, 84 ডিগ্রি কিন্তু আমি পেয়ে গেলাম, রাইট। এখন আমার শুধু বাকি আছে এ এফ ই, তার মানে এই অ্যাঙ্গেলটা দরকার। তাহলে এই অ্যাঙ্গেলটাও দেখেন, খেয়াল করেন, এই যে দেখেন এই যে কোণটা এবং এই কোণটা একই দিকে না ভাইয়া? তার মানে এই দুইটা কি অনুরূপ কোণ না? একটু আগে আমরা অনুরূপ কোণ পড়ে আসছি, তার মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু একই দিকে, তার মানে এটা অনুরূপ, এই দুইটা কোণ কিন্তু অনুরূপ কোণ। তার অনুরূপ কোণ হলে এইটা যদি 48 হয়, এটা কত হবে? অবশ্যই এটাও 48 ডিগ্রি হবে। তার মানে এটা যদি 48 হয়, এটাও কিন্তু 48, কারণ একই দিকে। ওকে, তার মানে 48। দেখেন তো আমি এখন পেয়ে গেছি না, আমার দুইটা অ্যাঙ্গেল লাগবে, এ এর অ্যাঙ্গেল পেয়ে গেছি আমরা, আবার এ এফ ই এটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দুইটা যা যোগ করলে হবে, একটা হচ্ছে 84 ডিগ্রি, একটা হচ্ছে 48 ডিগ্রি। তাহলে যোগ করলে 8 4 12 2, হাতে 1, 1 4 5, 5 8 5 হচ্ছে 13, তার মানে হচ্ছে 132 ডিগ্রি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা কি করলাম? কিছুই করি না, জাস্ট একটা জিনিস জানছি যে কোনো বাহু দুইটা, কোনো ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তার বিপরীত কোণগুলোও সমান হবে। জাস্ট এই কনসেপ্টটা দিয়ে কিন্তু আমরা এই ম্যাথটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। ওকে, আচ্ছা, এই ত্রিভুজ এটা দেখেন তো, দেখে মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু আসলে দেখেন এটা কত সহজে সলভ করা যায়। বলছে চিত্রে পি কিউ আর, মানে অ্যাঙ্গেল পি কিউ আর সমান হচ্ছে 55 ডিগ্রি। তাহলে দেখেন তো পি কিউ আর, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 55 ডিগ্রি দেওয়া আছে, 55 ডিগ্রি। আচ্ছা, এল আর এন সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এল আর এন, এই যে অ্যাঙ্গেলটা, এই যে এল আর এন, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা যদি তারা নাও দিত, আমরা কিন্তু জানি যে একটা রেখার উপরে সোজা একটা রেখা লম্ব যদি হয়, তাহলে এটা 90 ডিগ্রি হয়। তাহলে এই যা এটা 90 ডিগ্রি তারা বলে দিছে, বাট আমরা না দিলেও কিন্তু আমরা জানতাম যে এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন কি বলছে, পি কিউ আর এম আর হচ্ছে সমান্তরাল। তাহলে পি কিউ কোনটা? পি কিউ হচ্ছে এইটা, এই রেখাটা, আর এম আর তার মানে এই রেখাটা সমান্তরাল, একই দিকে যেহেতু সমান্তরাল, বুঝতে পারতেছে দূরত্ব সমান। আচ্ছা, এবার বলছে পি কিউ আর পি আর সমান। তাহলে দেখেন তো, এই যে দেখেন পি কিউ এইটা আর হচ্ছে পি আর এইটা সমান। এইখানে দেখেন তাহলে দুইটা বাহু যেহেতু সমান, এই বাহু যেহেতু সমান, তাহলে এই বাহু দেখেন, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, আবার এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে দুইটা কোণ সমান না? কারণ একটু আগে পড়ে আসে, দুইটা বাহু যদি সমান হয়, তাদের বিপরীত কোণও কিন্তু সমান। তার মানে এই বাহুর বিপরীত কোণ যদি 55 ডিগ্রি হয়, এই বাহুর বিপরীত কোণ কত হবে? অবশ্যই 55 ডিগ্রি হবে, তাই না? সো আমরা এখান থেকে অনেকটা কিন্তু আমরা চলে আসলো যে পি কিউ আর পি আর সমান, মানে এখান থেকে একটা পেয়ে গেলাম। আমাকে বলছে যে কোণ এন আর পি এর মান কোনটি হবে। তাহলে দেখেন তো, এন আর হচ্ছে পি, তার মানে এই জায়গাটার মান আমাকে বের করতে হবে, শুধুমাত্র এই জায়গাটার মান বের করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো, যেহেতু এটা একটা লম্ব, তাহলে এই পুরোটা কত? 90 ডিগ্রি না? পুরোটা কত? 90 ডিগ্রি। তা 90 ডিগ্রির মধ্যে 55, এই জায়গাটা তো 55 ডিগ্রি, আমি জানি 55 ডিগ্রি। তাহলে 90 থেকে এখানে 55 সাথে যোগ করে, যত যোগ করলে 90 হবে, সেটাই তো হবে, সেটাই তো লাগবে আমার, রাইট? তাহলে 55 সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হয়? 55 সাথে যদি আমি 35 ডিগ্রি যোগ করি, হ্যাঁ, এই যে 35 ডিগ্রি, তাহলে 35 ডিগ্রি যোগ করলে তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই যে 90 ডিগ্রি, তার মানে এই যে এইটার মান হচ্ছে আমাদের 35 ডিগ্রি। অথবা আপনি যদি 90 থেকে যদি 55 বাদ দেন, তাহলেও পাই যাবেন। 5 আছে 10 হবে 5 হলে, হাতে 1, 1 পাশে 6, 6 আছে 9 হবে 3 হলে, এই যে 35 ডিগ্রি। এটাই হচ্ছে ভাইয়া আমাদের এখানে অ্যান্সার। এবং খেয়াল করে দেখেন, এই যে পুরোটা কি 180 ডিগ্রি না? তার মানে এই যে এই জায়গাটা তো 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, আর এই পুরোটা না হবে 90 ডিগ্রি। তাহলে 35 আর 55 হচ্ছে 90, 90 হচ্ছে 180। এই যে দেখেন পুরোটা হচ্ছে 180। তাহলে ওই যে বলছিলাম যে এই কনসেপ্টগুলো জানলে আপনি আসলে যে কোনো প্রশ্ন আসলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো আমাদের রেখাকোণ ত্রিভুজ সংক্রান্ত যে প্রশ্নগুলো আসার মতো আমরা সবগুলো দেখিয়েছি ইনশাল্লাহ। আপনি এরপরে বইয়ের মধ্যে খালি প্র্যাকটিস করবেন, দেখবেন সবকিছু আপনি পারবেন, এর বাইরে আসলে কোনো কনসেপ্ট নাই। ঠিক আছে, এবার আসেন আমরা দেখবো হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত, আমরা ত্রিভুজটা দেখবো। আচ্ছা, প্রথমে আমরা একটু আগে কিন্তু আমরা জেনেছি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ একটা ত্রিভুজ যদি আমি আঁকি, তাহলে এখানে এই কোণ এবং এই কোণ, এই 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আর ত্রিভুজ তো জানেন যেই ইয়ার হচ্ছে 3টা বাহু থাকে, ভুজ থাকে, 3টা ভুজ মানে বাহু, তাহলে সেটাকে আমরা ত্রিভুজ বলি, এটা তো আমি জানি। আচ্ছা, এবার আসেন আমাকে যেটা জানতে হবে এখান থেকে, কোন ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির একটি বহিস্থ কোণ। আচ্ছা, খেয়াল করে দেখেন বহিস্থ কোণ কোনটা? বলছে একটা ত্রিভুজের
একটা বাহুকে যদি আপনি বাড়ান তাহলে যেই কোণটা হবে সেটা হবে বহিস্থ কোণ। তাহলে এই যে দেখেন আমি একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুকে আমি বাড়ালাম, তার মানে এইটা হচ্ছে বহিস্থ কোণ। তার মানে এটা কিভাবে বলেন তো, তাহলে এটা হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে এগুলো হচ্ছে অন্তস্থ কোণ আর এই বাইরেরটা হচ্ছে বহিস্থ কোণ। ওকে, আচ্ছা এখন বলছে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটার মধ্যে পারলে 3টা স্টার 5টা স্টার দিবেন, যে ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে বিপরীত 2টা অন্তস্থ কোণের সমান। এই যে দেখেন এইটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এটার বিপরীতে অন্তস্থ কোণ কোনটা, এইটা আর এইটা বিপরীতে বলছে, তার মানে এইটা না, কিন্তু এটার এটার দিকে অন্তস্থ কোণ হচ্ছে এটা, বাট বিপরীত দিকে অন্তস্থ কোণ হচ্ছে এই দুইটা। তার মানে খেয়াল করে দেখেন এই কোণের মান ধরেন আমি ধরলাম 25 ডিগ্রি, এই কোণের মান আমি ধরলাম 30 ডিগ্রি। তার মানে এই যে বহিস্থ কোণ এটার মান কত হবে, এই দুইটার যোগফল, অর্থাৎ 25 আর 30 মানে হচ্ছে ধরেন 55 ডিগ্রি। তাহলে এই 55 ডিগ্রি হচ্ছে আমাদের এই বহিস্থ কোণের মান। তার মানে একটা ত্রিভুজের একটা বাহুকে বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেটা হবে তার বিপরীত 2টা অন্তস্থ কোণের সমান। সেটা আবার এই দিকেও হতে পারে, যেমন ধরেন আমি এই রেখাটাকে এইদিকে বাড়ালাম, তাহলে এই যে বহিস্থ কোণ হবে তার বিপরীত অন্তস্থ কোণ কোনটা হবে, এইটা আর এটা। তাহলে ধরেন এটার মান 30 ডিগ্রি, এটার মান আমি ধরলাম 40 ডিগ্রি। তারপরে এই দুইটা যোগ করলে কত হবে, 40 আর 30 হচ্ছে 70, তাহলে এটা হবে 70 ডিগ্রি। বুঝছেন তো যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি? তার মানে একটা ত্রিভুজের একটা বহিস্থ কোণ হবে তার বিপরীত বিপরীত যে দুইটা অন্তস্থ কোণ সেই দুইটা অন্তস্থ কোণের যোগফলের সমান। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা থেকে পরীক্ষায় আমাদের প্রশ্ন সলভ করতে হবে। আসেন আমরা পরেরটা দেখি। ত্রিভুজের যে কোনো দুটি বহিস্থ কোণের সমষ্টি হবে 2 সমকোণ চেয়ে বড়। যে কোনো দুইটা বহিস্থ কোণ, আচ্ছা খেয়াল করে দেখেন এই যে বহিস্থ কোণটা, এই যে বহিস্থ কোণ, আমি যদি আরেকটা বহিস্থ কোণ আঁকি, ঠিক আছে, তাহলে আরেকটা বহিস্থ কোণ একটু খেয়াল করেন যে কি, আমি যদি এটা নেই, মনে করেন এই ত্রিভুজটা নিলাম, তাহলে ধরেন আমি যদি এটাকে ধরি যে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি হচ্ছে কত, 3 বাহুর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ধরলাম আমি এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এগুলো হচ্ছে অন্তস্থ কোণ, রাইট? আচ্ছা আমি এখানে কি বলছে, ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্থ কোণ, তাহলে আমি ধরেন এটাকে বাড়ালাম, তাহলে এটা একটা বহিস্থ কোণ। তাহলে দেখেন তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, আমরা যদি এই পুরোটা নিলে 180 ডিগ্রি, কারণ এটা একটা সরল রেখা, তাহলে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এই জায়গাটা 60 ডিগ্রি, তার মানে এই জায়গাটা কত, 120 ডিগ্রি। আবার দেখেন আরেকটা নিলাম আমি, ধরুন আরেকটা কোণ বাড়ালাম এখানে, তাহলে এখানে যে এটা এটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এই ভেতরেরটা হচ্ছে 60 ডিগ্রি হলে তাহলে বাইরেরটা কত হবে, এটাও 120 ডিগ্রি। তাহলে এই যে দুইটা যদি আমি যোগ করি, দেখেন তো 120 120 যোগ করলে কত হয়, 240। তার মানে অবশ্যই দুইটা যখন যোগ করবেন 2 সমকোণ মানে কত, 180 ডিগ্রি, তাহলে 2 সমকোণের চেয়ে বড় হবে, এটা বোঝাই যায়। তাহলে একটা ত্রিভুজের দুইটা বহিস্থ কোণকে যদি আপনি বাড়ান, বর্ধিত করেন, তাহলে যে যোগফল হবে দুইটাকে যদি আমি যোগ করি তাহলে অবশ্যই 2 সমকোণের চেয়ে বড় হবে, ঠিক আছে? এটাও আমাদের মাঝে মাঝে লাগবে, তবে আমাদের আগের কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এরপর আসেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এটাও আমাদের কাজে লাগবে। আচ্ছা এটা যদি আমি একটু এঁকে দেখাই, আমাকে কি বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, আচ্ছা আমি একটা ত্রিভুজ নিলাম, এ হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, মনে করেন এই যে এটা এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, তাহলে এই যে এ আর হচ্ছে বি, এ বি আর হচ্ছে এসি, এই যে দুইটা বাহুর মধ্যবিন্দু, মনে করি এইটার মধ্যবিন্দু হচ্ছে এটা, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, তাহলে দুইটার মধ্যবিন্দুর সংযোজক যে রেখাংশ, এটাই বলছে। দেখেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, তাহলে এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা, তাহলে দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক যে রেখাংশ, এই যে সংযোজক যে রেখাংশ, সেটা কি হবে, তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তৃতীয় বাহু কোনটা, আমি কোন দুইটা বাহু নিয়েছি, আমি এই বাহু আর এই বাহু নিয়েছি, তাহলে এটা হচ্ছে এই দুইটা বাহুর তৃতীয় বাহু কোনটা, অবশ্যই এটা। তাহলে এই যে সংযোজক রেখাটা এটা হবে তৃতীয় বাহুর সমান্তরাল। দেখেন তো এটা সমান্তরাল কিনা, অবশ্যই এটা সমান্তরাল, একটু আগেও আমরা দেখে আসছি এরকম। তাহলে এটা হচ্ছে সমান্তরাল এবং দৈর্ঘ্যে যদি আমরা এটাকে নেই তাহলে এটা হবে এই বাহুর অর্ধেক, সবসময় এই বাহুটার অর্ধেক হবে এটা, ঠিক আছে? তো আপনি এটাকে এভাবেও আঁকতে পারেন। যদি আমি আরো অন্যভাবে আঁকার চেষ্টা করি, এই যে দেখেন খেয়াল করেন, আমি এবার আগে নিছি এই দুইটা বাহু, আমি যদি এবার এই দুইটা বাহু নিই তাহলে এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু ধরেন এটা, তাহলে এবার যদি আমি এটা আঁকি, এটা নেই, তাহলে এই রেখাটা কি হবে, তৃতীয় বাহু। দেখেন আমি এই দুইটা বাহু নিয়ে কাজ করেছি, তাহলে তৃতীয় বাহু হচ্ছে এটা, তাহলে এই তৃতীয় বাহুর সাথে এটা কি সমান্তরাল না, অবশ্যই সমান্তরাল। এবং দৈর্ঘ্য, যদি দৈর্ঘ্যে বলি তাহলে এটা হবে এই বাহুর অর্ধেক। ঠিক একইভাবে আপনি যদি উল্টাটাও আঁকেন সেম কিন্তু একই জিনিস কিন্তু পাবেন, ঠিক আছে? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এরপর আসেন, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষায় বড়, এটা দিয়ে আমরা প্রশ্ন সলভ করব, পরীক্ষায় প্রশ্ন আসে।
তাহলে যে কোনো দুইটা বাহু যদি আপনি যোগ করেন সেটা অবশ্যই তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে, বড় না হলে ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে যে কোনো দুইটা বাহু সমষ্টি হবে তৃতীয় বাহুর চেয়ে অবশ্যই বড় হইতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে পরীক্ষায় যে প্রশ্ন আসে এখান থেকে কিভাবে আসলে জানেন? মনে করেন আপনাকে বললো যে একটা ত্রিভুজের একটা বাহুর মান হচ্ছে 3 সেন্টিমিটার, একটা বাহুর মান হচ্ছে 4 সেন্টিমিটার, একটা বাহুর মান হচ্ছে মনে করেন 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে আপনাকে বলবে যে এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। তাহলে আপনাকে কি করতে হবে, ছোট যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু যোগ করে দেখতে হবে তৃতীয় বাহু হচ্ছে বড় হচ্ছে কিনা। তাহলে 4 আর 3 যদি যোগ করে কত হবে 7, আর 7 কি 5 এর চেয়ে বড় কিনা? অবশ্যই বড়, তার মানে এটাতে ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু যদি এরকম দেয় যে 3 4 আর হচ্ছে 8, তখন আমরা যদি যোগ করে ছোটগুলো, তার মানে 3 4 যোগ করলে 7, যেটা তৃতীয় বাহু হচ্ছে বড় না, তাহলে এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে পরীক্ষা কিন্তু এখান থেকে এটা থেকে প্রশ্ন হয়, এটা মাথায় রাখতে হবে যে কোনো দুইটা বাহু যদি আমি যোগ করি সেটা তৃতীয় বাহু হচ্ছে অবশ্যই বড় হইতে হবে, অবশ্যই বড় হইতে হবে, না হলে ত্রিভুজ আঁকা যাবে না। ঠিক আছে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসেন যদি বলে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, তাহলে এবার বিপরীতটা, যে আগেরটা হচ্ছে দুইটা যোগ করলে অবশ্যই তৃতীয় বাহু হচ্ছে বড় হতে হবে, আর যদি দুইটা বিয়োগ করে অবশ্যই তৃতীয় বাহু হচ্ছে ছোট হতে হবে। এটা অন্তর মানে বিয়োগ, বিয়োগ করলে সেটা কি হবে, তৃতীয় বাহু হচ্ছে ছোট হবে, ক্ষুদ্রতর হবে। এই অনুসিদ্ধান্তগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখেন, যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটাও পরস্পর সমান হবে। একটু আগে আমি এই যে এটা নিয়ে কিন্তু একটু আগে আপনাদেরকে বুঝিয়েছি, আমি বলছিলাম যে অনুসিদ্ধান্তটা একটু পরে আসতেছে, এইটাই, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা কিন্তু কয়েকটা প্রশ্ন সলভ করেছি। যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত যে কোণগুলো সেগুলোও কিন্তু সমান হবে। এই যে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই বাহু দিয়ে যে কোণ আঁকতে পারবো এই বাহু দিয়ে সেম কোণ দুইটা কিন্তু সমান হবে, অবশ্যই সমান হবে। আবার দেখেন বাহু বড় করে দেন, তাহলে এটাও যদি বড় করেন তাহলে দেখেন কোণও বড় হয়ে যাচ্ছে, এই যে অ্যাঙ্গেল বড় হয়ে যাচ্ছে, তাহলে এটার অ্যাঙ্গেলও কিন্তু বড় হয়ে যাবে। তার মানে বাহু যদি বড় হয় তাহলে অ্যাঙ্গেলও বড় হয়ে যাচ্ছে, বাহু যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেলও সমান হবে। তার মানে একটা বাহু যদি দুইটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত যে কোণগুলো সেগুলো সমান হবে। ঠিক আছে, তো এটা দিয়েই কিন্তু আমরা ওই যে এরকম এই ত্রিভুজ আঁকছিলাম, যে এই ত্রিভুজের মধ্যে আমরা দেখেছিলাম যে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, এই যে বলছিল যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এ বি আর এসি যদি সমান হয় তাহলে এ বি এর বিপরীত কোণ হচ্ছে এটা, আবার এ সি এর বিপরীত কোণ হচ্ছে এটা, এই দুইটা কোণ কিন্তু সমান। ঠিক আছে, সো এটা কিন্তু আমরা পড়েছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসেন, ত্রিভুজের তিনটা বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ, তিনটা বহিস্থ কোণকে যদি আমি যোগ করি তাহলে সেটা 360 ডিগ্রি অথবা 4 সমকোণ হবে। এইটার ব্যাখ্যা একটু পরে একটা প্রশ্ন আছে, আমি সেখানে ব্যাখ্যা করবো। এটা যে একটা ত্রিভুজের তিনটা বাহু ইয়াকে যদি আপনি বর্ধিত করেন, এই যে দেখেন মনে করেন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, একটা বাহু বর্ধিত করলে এখানে একটা বহিস্থ কোণ হয়, তাহলে এই বাহুটা বাড়ালে এখানে একটা বহিস্থ কোণ হয়, আবার যদি আপনি এই বাহুটা বাড়ান তাহলে এখানে একটা বর্ধিত কোণ হয়। তাহলে এই যে তিনটা বহিস্থ কোণের সমষ্টি সবসময় কত হবে, 360 ডিগ্রি হবে। কিভাবে হবে এটার ব্যাখ্যাটা আমি একটু পরে একটা অঙ্কের মধ্যে দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, এই যে এটা আমি জাস্ট একটু 5 মিনিটের জন্য স্কিপ করলাম, এটা আমি পরেরগুলো শেষ করি। দেখেন খেয়াল করেন, যদি কোনো ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হয় তবে তাদের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান। আচ্ছা একটু আগে বলছি না, বাহুগুলো যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে এটা জাস্ট উল্টাটা, যদি কোণ সমান হয় তাহলে দেখেন তো, খেয়াল করেন তো, মনে করেন আমি এই যে এই একটা অ্যাঙ্গেল, ঠিক আছে, আবার দেখেন এই একটা অ্যাঙ্গেল, যদি এই দুইটা কোণ সমান হয় তাহলে এটা দিয়ে যে বাহু আঁকতে পারবো এটা দিয়ে তো সেম বাহু আঁকবো, তার মানে এই বাহু কি হবে, অবশ্যই সমানই হবে। আবার যদি আপনি কোণ বাড়ায় দেন, বড় করেন, কোণ যদি বড় করে দেন তাহলে এই বাহুটাও বড় হয়ে যাবে। তাহলে এই কোণ যদি বড় করেন তাহলে কিন্তু বাহুটাও কিন্তু কি হয়ে যাচ্ছে, এই যে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে কোণ যদি সমান হয়, দুইটা কোণ সমান হয় তাদের বাহুও সমান হবে, বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীতের কোণগুলোও কিন্তু সমান হবে। সো এটাই হচ্ছে সেটা। ঠিক আছে, যে যদি কোনো ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুইটাও পরস্পর কি হবে ভাইয়া, সমান হবে। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আপনারা এই ভিডিওটা আজকে ক্লাস তো আমরা ক্লাস নিচ্ছি, এরপরে আপনারা আরেকবার যদি দেখতে পারেন ইনশাআল্লাহ কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার আসেন আমরা যদি দেখি সমবাহু কি জিনিস। সমবাহু মানে যেই ত্রিভুজের তিনটা বাহুই সমান সেটাকে বলবো আমরা সমবাহু। তিনটা বাহু সমান হবে, এই যে দেখেন যদি এই ত্রিভুজটা আমি বলি, এই ত্রিভুজের এই বাহু এই বাহু এই বাহু তিনটা বাহু সমান, তাহলে এটাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। আবার সমদ্বিবাহু ত্রিভুজ মানে দ্বিবাহু মানে দুইটা বাহু, যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, এই যে একটু আগে আমি এটা এঁকেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই বাহু সমান, বাট এটা কিন্তু এটার সমান যদি না হয় তাহলে আমরা এটাকে বলবো, দুইটা বাহু যদি সমান হয় সেটাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ।
যে ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, সেটাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ। তাহলে কোনো বাহুই সমান না, মনে করেন আমি এরকম আঁকলাম, তাহলে আমি যদি কোনোটাই যদি সমান না বলতে পারি, মানে এটা ধরেন একটু আর একটু বড়, এটা অন্য এক রকম, মানে তিনটার দৈর্ঘ্য তিন রকম, তাহলে এই ত্রিভুজকে বলবো আমরা কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান হবে, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান হবে, বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান হবে না। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা জানবো কিছু, যেমন সূক্ষ্মকোণী, সমকোণী আর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আমরা এগুলো অলরেডি পড়ে আসছি, কিন্তু আমরা পড়ে আসছি। সূক্ষ্মকোণী সমকোণী ত্রিভুজ কোনটা? যে ত্রিভুজের আমাদের এখানে অলরেডি দেওয়া আছে যে তিনটা কোণে যদি সূক্ষ্মকোণ হয় সেটাকে বলবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা কোণ সমকোণ হলে সেটাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ, আবার একটা কোণ যদি স্থূলকোণ হয় সেটাকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। আমার মনে হয় অনেকেই বুঝেন নাই, তবে আমি দেখাচ্ছি এখানে। প্রথমে আসেন সমকোণী ত্রিভুজটা যদি দেখি, তাহলে যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে, খেয়াল করে দেখেন, এই যে দেখেন একটা কোণ 90 ডিগ্রি, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি সমকোণ হয় সেই ত্রিভুজটাকে বলবো আমরা কি ত্রিভুজ বলেন তো? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, দেখেন তো এই যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি একটা ত্রিভুজে তিন কোণের সমষ্টি, এই যে এই কোণ, এই কোণ এবং এই কোণ, তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণের যোগফল কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। এইটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এইটা যদি সমকোণ হয়, বাকি কোণগুলো কি কোণ হবে আপনারা একটু বলেন। তাহলে এই দুইটা কোণ যদি যোগ করলে 90 হয়, তাহলে এই কোণটা অবশ্যই 90-র চেয়ে ছোট, এই কোণটা অবশ্যই 90-র চেয়ে ছোট, কারণ এই দুইটা মিলে তো 90 ডিগ্রি হচ্ছে। তার মানে একটা ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয়, বাকি দুইটা কোণ কি হবে? 90 ডিগ্রির চেয়ে ছোট হলে কোন কোণ? অবশ্যই সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটাও সূক্ষ্মকোণ, এই কোণটাও সূক্ষ্মকোণ। তাহলে একটা ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয়, বাকি দুইটা কোণ হবে অবশ্যই সূক্ষ্মকোণ। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম প্রথমে। এবার আসেন আমরা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি। সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা কোণে, দেখেন ত্রিভুজের তিনটা কোণে যদি সূক্ষ্মকোণ হয় সেটাকে বলবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। মনে করেন আমি এরকম আঁকলাম, এরকম আঁকলাম, তাহলে এই কোণটা, এই কোণটা, এই কোণটা কোনোটাই হচ্ছে 90 ডিগ্রি না, 90-র চেয়ে ছোট। তার মানে ধরেন এই কোণটা যদি আমি ধরি 60 ডিগ্রি, তাহলে এটা একটা সূক্ষ্মকোণ। আবার এই কোণটা যদি আমি 60 ডিগ্রি ধরি, এটাও 60 ডিগ্রি ধরি, তাহলে 3/6 মানে 180 ডিগ্রি। তার মানে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা। তারপর স্থূলকোণী ত্রিভুজ কি? স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে একটা কোণ যদি স্থূলকোণ হয়, তাহলে এই ত্রিভুজটাকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। একটা কোণ স্থূলকোণ মানে কি? 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট যদি কোনো ত্রিভুজ হয়। 90 ডিগ্রির চেয়ে বড়, খেয়াল করে দেখেন তো, আমি যদি একটা ত্রিভুজ আঁকি এরকম, এই যে দেখেন এই যে ত্রিভুজটা, তাহলে এই কোণটা কত? অবশ্যই এই যে সোজা আঁকলে আমাদের 90 ডিগ্রি হইতো, তাহলে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়। আবার 180 হইতো, এখানে যদি আমাদের এই পর্যন্ত আসতো, তাহলে 90 ডিগ্রির চেয়ে বড়, 180-র চেয়ে ছোট। তার মানে একটা কোণ স্থূলকোণ পাইলে এই ত্রিভুজটাকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। তার মানে আমাদের সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কেও কিন্তু আমরা জানলাম। ঠিক আছে, আচ্ছা। তো এগুলো শেষ মোটামুটি। আর দুইটি কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কেমনে বুঝবো? দুইটা কোণ সমান হলে যে সমদ্বিবাহু হচ্ছে, তাহলে দুইটা কোণ সমান, দেখেন তো, মনে করেন আমি এই ত্রিভুজটা আঁকলাম, তাহলে এই ত্রিভুজে ধরেন এই কোণ আর এই কোণ সমান, দুইটা কোণ সমান। তাহলে কোণ যদি সমান হয়, এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা, এই দুইটাও সমান না? তাহলে এই বাহু যদি সমান হয়, দুইটা বাহু সমান মানে কি? কোন ত্রিভুজ এটা? অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুইটা বাহু সমান। তার মানে কোণ সমান হলে তাদের বিপরীত বাহুও তো সমান হয়। তার মানে দুইটা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা হবে কি ভাই? সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা। তিনটা কোণ যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটা কি হবে? সেটা সমবাহু হবে আর সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। তিনটা কোণ সমান, খেয়াল করে দেখেন তো, আমি একটু আগে কিন্তু এটা এঁকেছিলাম যে একটা সমবাহু ত্রিভুজ যদি আমি আঁকি, যে সমবাহু ত্রিভুজ, দেখবেন এই সমবাহু ত্রিভুজের এই বাহু, এই বাহু, এই বাহু, তিনটা বাহু সমান। তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ, তিনটা কোণই সমান। তাহলে আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হলে এটাকে তো সমান 3 ভাগ করে দিতে হবে। এই কারণে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, 318। তাহলে কোন তিনটা সমান? মানে এটা সমকোণী ত্রিভুজ। কি বলে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেহেতু 60 ডিগ্রি মানে 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এবং বাহু ধরলে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আশা করি এই কনসেপ্টগুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছে, কারণ এগুলো আমরা বুঝি না দেখে অঙ্ক করতে পারি না। ঠিক আছে, ওকে। এবার আসেন দেখেন, প্রশ্ন আমরা দেখবো, এবার ঝটপট আমরা জাস্ট অ্যান্সার করব। আমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এবার দেখেন আমাদের কত ইজি আমাদের জ্যামিতির অঙ্ক। দেখেন, নিচের ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে, নিচের ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। কোনটার ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
একটু আগে আমি দেখেছিলাম যে একটা ত্রিভুজের দুইটা বাহু যোগ করলে অবশ্যই তৃতীয় বাহু হচ্ছে বড় হইতে হবে। বড় হইলে সেটা কি হবে, সেটা দিয়ে ত্রিভুজ আঁকতে পারবেন, যদি না হয় তাহলে সেটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না। আচ্ছা দেখেন তো, আপনি খেয়াল রাখবেন যে এখানে যেমন এখানে 2 3 5 পরেরটা হচ্ছে বড়, এই 5 প্রথমেও থাকতে পারতো। প্রথমে থাকলে আমরা কি করতাম, পরে মানে ছোট দুইটাকে সবসময় যোগ করব, যোগ করে দেখবো বড়টার চেয়ে বড় হচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ছোট দুইটা যোগ করবো, যদি দেখেন তো 3 আর 2 যোগ করলে 5, আর এইটাও 5, বড় হয়েছে না সমান হয়েছে? সমান হয়েছে, তাহলে এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে? আঁকা যাবে না, বড় হইতে হবে, তার মানে এটা দিয়ে কিন্তু আঁকা যাবে না। এবং এইটাই কিন্তু মনে হয় চেয়েছে যে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব না, তাহলে এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব না। আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গিয়েছে, দেখেন ক নাম্বার হচ্ছে অ্যান্সার। আচ্ছা পরের গুলো দেখেন তো, আমি যদি সবচেয়ে বড় হচ্ছে 6, তাহলে 5 আর 4 যদি যোগ করে তাহলে 9, 6 থেকে বড় কিনা? অবশ্যই বড়, তাহলে ত্রিভুজ আঁকা যাবে। আবার দেখেন এই ছোট হচ্ছে এই দুইটা, তাহলে 5 3 হচ্ছে 8, আর এখানে হচ্ছে 7, তাহলে 7 থেকে বড় কিনা? 8, অবশ্যই বড়, তাহলে এটা দিয়েও ত্রিভুজ আঁকা যাবে। আবার দেখেন 6 আর এখানে এখানে বড় কোনটা? এই যে এটা, তার মানে দেখেন 6 আর 5 যোগ করলে কত? 11, 8 থেকে বড় কিনা? অবশ্যই বড়, তার মানে এটা দিয়েও কিন্তু ত্রিভুজ আঁকা যাবে। আচ্ছা এবার আসেন এই প্রশ্নটা দেখেন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটা কোণ কি হবে? আচ্ছা সমকোণটা আঁকেন। এটা কিন্তু আমি অলরেডি বুঝিয়ে ফেলেছি যে এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি হয়, এই কারণে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণ ছাড়া অন্য দুইটা কোণ কি হবে? একটু আগে বলেছি না ভাই যে এটা যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বাকি দুইটার যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে দুইটা মিলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এগুলা কি 90 ডিগ্রির চেয়ে ছোট না? তাহলে এই কোণগুলো কি সূক্ষ্মকোণই না? তাহলে এগুলো তো 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলি আমরা? সূক্ষ্মকোণ বলি। তার মানে দেখেন এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি হবে, কারণ এইটা একটাই 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা মিলে হবে 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য দেওয়া আছে হচ্ছে 6 ডিগ্রি। আচ্ছা বলছে কি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য দেওয়া আছে। আচ্ছা আমি সূক্ষ্মকোণ যেহেতু দুইটার পার্থক্য বলছে, তাহলে একটা পার্থক্য, একটা সূক্ষ্মকোণ আমি x ধরলাম, তাহলে আরেকটা সূক্ষ্মকোণ কত হবে? x + 6। পার্থক্য মানে কি? একটা চেয়ে আরেকটা 6 ডিগ্রি বড়। তাহলে দেখেন তো একটা যদি x হয় আর একটা কি হবে? x + 6, রাইট? তাহলে অর্থ পার্থক্য মানে কি? বিয়োগ না? একটু বিয়োগ করে দেখেন তো 6 ডিগ্রি পান কিনা, দুইটা কোণকে বিয়োগ করেন, তাহলে এই x কাটা, তার মানে এই যে 6 ডিগ্রি। তাহলে এই কারণে আমি বলছি যে একটা কোণ যদি x হয়, তাহলে পরেরটা পার্থক্য মানেই আপনার চেয়ে আপনার ভাইয়ের বয়সের পার্থক্য 10 বছর, তার মানে কি? পার্থক্য 10 বছর মানে আপনার ভাই আপনার চেয়ে 10 বছরের বড়। ঠিক আছে, তাহলে একটা কোণ যদি x হয়, আরেকটা হবে অবশ্যই x + 6। এই হচ্ছে দুইটা সূক্ষ্মকোণ। তাহলে এটা হচ্ছে আমাদের। এখন বলছে ক্ষুদ্রতম কোণের মান কত বের করতে, মানে x এর মান বের করতে হবে। আমরা জানি যে সূক্ষ্মকোণ দুইটার যোগফল, একটু আগে বলছিলাম যে একটা ত্রিভুজের সূক্ষ্মকোণ মানে এটা যদি সমকোণ হয়, তাহলে বাকি দুইটা সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ দুইটার যোগফল কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ এটা তো 90 ডিগ্রি, তাই না? তাহলে বাকি দুইটার যোগফল কত হবে? 90 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ দুইটার যোগফল কত হবে? অবশ্যই কি হবে? 90 ডিগ্রি হবে। শেষ, কাজ শেষ, আর কিছুই করা লাগবে না। তাহলে 2x সমান কত? 6টা এই পাশে নিলে মাইনাস হয়ে যাবে, 90 থেকে 6 বিয়োগ করলে 84 হবে। তাহলে 2x সমান 84 হলে x সমান কত? x সমান হচ্ছে 42। তাহলে 42 ডিগ্রি। ছোটটা হচ্ছে x, বড়টা হচ্ছে x + 6, তার মানে x হচ্ছে ছোটটা, এটা হচ্ছে 42 ডিগ্রি। তাহলে বড়টা কত হবে? 42 এর সাথে 6 যোগ করেন, 48 ডিগ্রিটা হচ্ছে আমাদের বড়। এবং দুইটা যোগ করেন, দেখেন 90 ডিগ্রি হবে। 48 আর 42 যোগ করলে 90 ডিগ্রি হয়। ওকে, আচ্ছা পরেরটা দেখেন, এবিসি ত্রিভুজের এ কোণ দেওয়া আছে, বি কোণ দেওয়া আছে। আমাকে বলছে এবিসি এটা কোন ধরনের ত্রিভুজ, একটু আঁকেন। মনে করেন আমি এটা আঁকলাম, ঠিক আছে, এটা আঁকলাম, ধরেন এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। এ দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি, বি দেওয়া আছে ধরেন 70 ডিগ্রি। আমি কিন্তু মেপে মেপে আঁকি নাই, জাস্ট সবচেয়ে বোঝার জন্য, ঠিক আছে? একটা 70, একটা হচ্ছে 40, যদি মনে হচ্ছে যে এটা একটু বড় হওয়া উচিত ছিল, তাই না? আচ্ছা সমস্যা নেই। আমাকে বলছে যে এটা এবিসি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, আমি যদি একটু পূরণ করে ফেলে সবগুলো, দেখেন আমরা জানি 3 কোণের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণে 70 আর 40 মানে কত? 110 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 110, তাহলে 180, তার মানে এটাও 70 ডিগ্রি। কারণ এই যে দেখেন 70 আর 40 মানে 110, 110 এর সাথে 70 যোগ করলে 180। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটাও 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি। তার মানে এই কোণের বিপরীত বাহু আবার এই কোণের বিপরীত বাহু দুইটা সমান, কারণ কোণ দুইটা সমান যেহেতু তাদের বিপরীত বাহু দুইটাও সমান। তাহলে দুইটা বাহু সমান হইলে, দুইটা কোণ যেহেতু সমান, তাদের বিপরীত বাহুও সমান। এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, দুইটা বাহুই সমান। তাই দুইটা বাহু সমান হলে এটা কোন ধরনের ত্রিভুজ? অবশ্যই সেটা সমদ্বিবাহু
ত্রিভুজ, এই যে দেখেন সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, দেখেন কত সহজ প্রশ্ন বিসিএস এর মতো পরীক্ষায় কিন্তু আসে, আর আপনাদের প্রাইমারিতে তো আরো সহজ আসে। আচ্ছা, এবিসি সমবাহু ত্রিভুজের মধ্যমা দেওয়া আছে, তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকেন যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান এরকম একটা সমবাহু ত্রিভুজ আঁকেন, এ বি সি। ঠিক আছে, আচ্ছা তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে এডি। এডি মানে হচ্ছে এই যে দেখেন, আপনি হচ্ছে সরাসরি এটাকে ভাগ করেন, তাহলে এটা হচ্ছে আমাদের এডি, এটা হচ্ছে মধ্যমা। একদম মাঝামাঝি ভাগ করলে সেটাকে বলি আমরা মধ্যমা। এখন আমাকে বলছে যে কোন বিএডি অর্থাৎ বিএডি এই কোনটা কত সেটা বের করতে। তো এটা বের করার জন্য আপনাকে বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে যে একটা সমবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল গুলো কত। সমবাহু যেহেতু এ বি সি, এটা একটা যদি আমি সমবাহু ত্রিভুজ বলি, তিনটা বাহুই সমান, এই বাহু এই বাহু এই বাহু, তিন বাহুই সমান, তাহলে তাদের বিপরীত অ্যাঙ্গেল সব সমান। এই বাহুর বিপরীত অ্যাঙ্গেল এটা, এই বাহুর বিপরীত অ্যাঙ্গেল এটা, এই বাহুর বিপরীত অ্যাঙ্গেল সব সমান। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহুকে মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আর যেহেতু সবগুলা কোণ সমান, তাহলে মানে সমান তিন ভাগে ভাগ করে দিতে হবে। তার মানে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, 318 মানে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আপনি জানেন যে তার মানে এই কোণ, এই পুরোটা হচ্ছে 60 ডিগ্রি, পুরোটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা পুরোটা হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু মধ্যমা হয়েছে তার মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে ভাগ হলে 60 ডিগ্রি অর্ধেক কত, এই 30 ডিগ্রি। তাহলে এই জায়গাটাতে আমাকে বের করতে বলছে যে বিএডি, এই যে বিএডি, তাহলে এই জায়গাটা হচ্ছে 30, এটা হচ্ছে 30। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। এটা দেখেন একদম 2019-এর একদম রিসেন্ট প্রশ্ন। এবিসি ত্রিভুজের এ কোণ দেওয়া আছে, বি কোণ দেওয়া আছে। তাহলে দেখে আমি যদি আঁকি একটু, মনে করেন এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ কোণ কত দেওয়া আছে, এ আছে 40 ডিগ্রি, আর বি দেওয়া আছে কত ভাইয়া, বি দেওয়া আছে হচ্ছে আমাদের 80 ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে সি কি আমাকে বের করতে খুব বেগ পেতে হবে, কিছুই করা লাগবে না, 8 আর 4 12 মানে 120 ডিগ্রি। তাহলে 180 হইতে হলে আর কত লাগবে, 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, সি হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন দেখেন কি বলছে, এই যে সি এর সমদ্বিখণ্ডক, তাহলে সি কে সমান দুই ভাগে ভাগ করছে এমন একটা রেখা আঁকতে হবে যে সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। এবি বাহুকে দেখেন সি এর সমান সমদ্বিখণ্ডক, এটা মনে করো দুই ভাগে ভাগ করছে, এটাকে সমান দুই ভাগে কিন্তু ভাগ করছে, যেটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করে। এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে আমাকে বলছে সিডিএ বের করতে। দেখেন সিডিএ এটা বের করতে বলছে, তো সমস্যা কি, দেখেন এটা একটা আরেকটা ত্রিভুজ হয়ে গেল না। আচ্ছা, এই পুরোটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই জায়গাটা কত ডিগ্রি হবে, আমাকে বলছে সিডিএ, তার মানে এই কোণটা বের করতে। আমি যদি এটাকে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে তো হয়ে গেল। তাহলে আমি জানি এই ত্রিভুজটা নিতে হলে আমার এই তিনটা কোণ জানতে হবে। আমি এই কোণ তো জানি অলরেডি 40 ডিগ্রি, তাহলে আমার এই কোণটাও কিন্তু জানি। পুরোটা যদি 60 ডিগ্রি হয়, এটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, তার মানে এটা 30 ডিগ্রি। তাহলে 40 আর 30 70, তাহলে বাকিটা হচ্ছে আমাদের এটা। তাহলে 70 180, কারণ তিন কোণের সময়, কারণ এটাও তো একটা ত্রিভুজ, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি আমি 70 বাদ দেই, তার মানে মেবি 110 ডিগ্রি হচ্ছে আমাদের এখানে এটা। তার মানে 110 ডিগ্রি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, দেখছেন এগুলো, এটা 41 বিসিএস আসছে, মানে কোনো নতুন কোনো কনসেপ্ট নাই, আমরা যা শিখে আসছি এর মাধ্যমেই আমরা কিন্তু এগুলো সলভ করছি। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, কোন ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটি সমষ্টি কত। এটাই আমি বলছিলাম অনুসিদ্ধান্তর মধ্যে, বলছিলাম যে আমি এটা সলভ করে দেখাবো আপনাদের। খেয়াল করে দেখেন, আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই যে এটা হচ্ছে আমাদের মনে করেন এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। আমাকে বলছে একটা ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত করে, তাহলে আমি যদি এটাকে বর্ধিত করি এটা একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, এটাকে যদি আমি বাড়াই তাহলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, এটাকে যদি আমি বাড়াই তাহলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, তাই না? আচ্ছা, এটা এ, এটা বি, এটা সি। তাহলে বহিস্থ কোণ তিনটার সমষ্টি কত, সেটার যোগফল কত। আমি এর নাম দিলাম যে এই বহিস্থ কোণটার নাম হচ্ছে এক্স, এই বহিস্থ কোণটার নাম হচ্ছে ওয়াই, এই বহিস্থ কোণটার নাম হচ্ছে জেড। তাহলে আমাকে বের করতে হবে কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা এটা কিন্তু অলরেডি শিখে আসছি যে বহিস্থ কোণ তিনটা যদি যোগ করে 360 ডিগ্রি হবে, এটা আমার অনুসিদ্ধান্ত ছিল যে তিনটা, একটা ত্রিভুজের তিনটা বাহু বাড়ালে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণ তিনটা যদি যোগ করে সেটা কত হয়, 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি। সো এটা আমরা প্রমাণ করে দেখবো 360 ডিগ্রি কিভাবে হয় আসলে। খেয়াল করে দেখেন, আচ্ছা একটু খেয়াল করে দেখেন, তাহলে এটা তো আমাদের বহিস্থ কোণ, তাহলে এটা কি অন্তস্থ কোণ, আর এটা তো আমাদের এ কোণ। আবার এটা বহিস্থ কোণ হলে এটা অন্তস্থ কোণ, এটা আমাদের বি কোণ। তাহলে এটা বহিস্থ কোণ, তাহলে এটা কি আমাদের অন্তস্থ কোণ, মানে এটা হচ্ছে আমাদের সি কোণ। রাইট, যে আমি এ বি সি ধরেছিলাম, তার মানে আমি ধরলাম এগুলা। ওকে, আচ্ছা খেয়াল করে দেখেন, আমি যদি একটা এটা নেই, এই যে বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ যোগ করলে এটা কি হচ্ছে, একটা সরল কোণ হচ্ছে। এই সরল কোণ মানে দুইটা যোগ করলে কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি, তাই না?
তাহলে আমি যদি এই যে আমি তো এক্স ওয়াই জেড বের করবো, তাহলে আমি যদি এক্স বের করি, এক্স সমান কত হবে দেখেন তো, এক্স মানে এতটুকু বের করবো, মানে বহিস্থ কোণটা বের করবো। তাহলে বহিস্থ কোণ টোটালটা যদি 180 হয়, তাহলে 180 থেকে যদি আমি এই যে পুরোটা থেকে যদি আমি এই জায়গাটা এ কোণ বাদ দিই, এ কোণটা বাদ দিই, তাহলে কি আমার এই বহিস্থ কোণটা উৎপন্ন বের করতে পারছি আমরা, রাইট? তার মানে এক্স সমান হচ্ছে এই যে 180 থেকে আমি এই কোণটা বাদ দিচ্ছি, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি, প্রথম বহিস্থ কোণ। ঠিক একইভাবে আমি যদি ওয়াই বের করি, এই যে ওয়াই এটা যদি বের করি, তাহলে টোটালটা হচ্ছে 180, 180 থেকে আমি যদি বি বাদ দিই তাহলে এটা পাবো, তার মানে 180 থেকে বাদ দিব হচ্ছে বি কোণ। আবার আমি যদি জেড বের করি, তাহলে জেড হচ্ছে এটা, তাহলে আমি যদি পুরোটা থেকে যদি আমি এই সি বাদ দিই, তার মানে 180 পুরোটা হচ্ছে 180, 180 থেকে যদি আমি সি কোণ বাদ দিই, এই জায়গাটা বাদ দিই, তাহলে এই বহিস্থ কোণ পাবো। তাহলে আমাকে কি করতে হবে, এটা যোগ করতে হবে, সমষ্টি বের করতে হবে এক্স ওয়াই জেড, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমি বের করি, তিনটা 180 যোগ হবে, তাহলে আমি যদি 3 × 180 লিখি কোনো সমস্যা আছে না। তাহলে এটা আর হচ্ছে এখানে হবে মাইনাসের এ, মাইনাসের বি, মাইনাসের হচ্ছে আমাদের সি, যোগ করতেছি কিন্তু, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে দেখেন তো 3 × 180 মাইনাস কমন নেই, তাহলে হবে আমাদের অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে সি। আচ্ছা, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি না যে 3 × 180 মাইনাসের হচ্ছে 100, এই তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুই পাশে 180 ডিগ্রি আছে, আমি যদি 180 ডিগ্রি কমন নেই, ঠিক আছে, 180 ডিগ্রি কমন নিলে এখানে আসবে আমাদের 3, মাইনাসের এখানে হবে 1, তার মানে আমাদের 180 আর 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, তাহলে 180 × 2, 180 দোকানে কত ভাইয়া? এই যে 360 ডিগ্রি। এটা জাস্ট প্রমাণটা দেখালাম যে কিভাবে 360 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটা বহিস্থ কোণকে যোগ করলে 360 ডিগ্রি হয়, ঠিক আছে? এই প্রমাণটা দেখালাম, আপনার প্রমাণটা তো জাস্ট দেখলেন করা বোঝার জন্য, বাট পরীক্ষায় তো আপনার মুখস্থই রাখতে হবে যে তিনটা বহিস্থ কোণকে যোগ করলে 360 ডিগ্রি হবে। তাহলে তিনটা বহিস্থ কোণকে যোগ করলে যদি 360 ডিগ্রি হয়, আমরা আরেকটা শিখছি যে দুইটা বহিস্থ কোণকে যদি যোগ করি আমরা, তাহলে কি সেটা দুই সমকোণের চেয়ে বড় হবে, কারণ এটা 120 ডিগ্রি, এটা 120, তার মানে 120 দোকানে কত? 240 ডিগ্রি, দুই সমকোণের চেয়ে সবসময় বড় হবে, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাপার। এটাও 32তম বিসিএস একবার আসছে, ওকে? আচ্ছা, এবার দেখেন এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, তাহলে একটু আঁকেন। এটা হচ্ছে আমাদের, ধরেন এটা হচ্ছে আমাদের এবিসি, এ বি সি, এবিসি ত্রিভুজের বিসি এই বাহুটাকে আপনি ডি পর্যন্ত বাড়ালেন, ঠিক আছে? আমাদের এ কোণ দেওয়া আছে, এটা হচ্ছে 60, আচ্ছা, বি কোণ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 90, আমাকে বলছে কি এসিডি, দেখেন এসিডি, তাহলে এই যে বহিস্থ কোণ বের করতে হবে। আমরা একটু আগে শিখে আসছি যে একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফল যোগ করে 60 আর 90, 9 6 কত? 15, মানে 150 ডিগ্রি। এটাই তো আমাদের অ্যান্সার, দেখেন তো কত ইজি। ওই যে অনুসিদ্ধান্ত একটা পরে আসছি, সেটা দিয়ে আমরা সলভ করলাম। আচ্ছা, এবিসি ত্রিভুজের এবি আর এসি সমান, তাহলে দুইটা বাহু সমান, দেখেন তো এটা হচ্ছে আমাদের মনে করেন এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এই বাহু সমান, তাহলে এই দুইটা বাহু সমান হলে তাদের কোণও কিন্তু সমান হবে, বিপরীত কোণও কিন্তু সমান হবে। আমরা দেখি এখন আমাকে কি বলছে যে নিচের কোন শর্তটি সত্য নয় সেটা বের করবো, ঠিক আছে? আচ্ছা দেখেন তো আমরা যদি দেখি এখানে এবি ইজ গ্রেটার দেন এসি প্লাস বিসি। আচ্ছা, ওই যে আমি বলছিলাম যে একটা ত্রিভুজের দুইটা বাহুকে যদি আমি যোগ করি তাহলে তৃতীয় বাহু থেকে সবসময় বড় হইতে হবে, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এখানে বলছে এবি ইজ লেস দেন, এবি হচ্ছে ছোট, তাহলে এবি এই বাহুটা ছোট কোনটা থেকে? এসি আর বিসি যোগ করলে, এসি আর বিসি দেখেন তো দুইটা বাহু যোগ করলে অবশ্যই এই তৃতীয় বাহু থেকে বড় হবে, তার মানে এবি এই বাহুটা এই দুইটা বাহুর যোগফল থেকে ছোট, এটা ঠিক আছে। তার মানে এটা কিন্তু সত্য নয় বলছে, সত্য নয় বের করবো, বাট এটা কিন্তু সত্য, এটা ঠিক আছে। পরেরটা বলছে এসি ছোট কোনটা থেকে? এবি প্লাস বিসি থেকে, এই বাহুটা ছোট হচ্ছে এবি আর বিসি থেকে, তাহলে এটাও তো সত্য, কারণ দুইটা বাহু যোগ করলে এটা থেকে অবশ্যই বড় হবে, রাইট? তার মানে এটা ছোট, এসি যে ছোট, এটাও সত্য। আমি সত্য নয়টা বের করবো, রাইট? আচ্ছা পরেরটা দেখেন, বিসি প্লাস এসি ইজ গ্রেটার দেন এবি প্লাস বিসি। আচ্ছা এখানে দেখেন এই যে বিসি দুই পাশে আছে, এখানেও আছে এখানেও আছে, বাদ দিয়ে দেন, এটা বাদ, তাহলে এখানে থাকে কি এসি ইজ গ্রেটার দেন এবি। তাহলে এসি কি এবি থেকে বড়? দেখি তো আমরা, এই যে এসি এই বাহুটা এই এবি থেকে বড় না, এটা তো তারা বলছে এসি আর এবি সমান, এই যে দুইটা বাহু তো সমান, তার মানে এইটাই হচ্ছে সত্য নয়, যেটা আমাদের অ্যান্সার। আবার পরেরটা দেখেন, এসি প্লাস বিসি সমান এবি প্লাস বিসি, এই পাশেও কিন্তু দুইটা বিসি আছে, তাহলে দুইটা বিসি বাদ দিয়ে দেন, তাহলে বাদ দিলে কি থাকে? এসি সমান এবি, দেখেন তো এসি সমান এবি কিনা, এসি এই আর হচ্ছে এবি দুইটা সমান, তবে এটাও কিন্তু ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। সো এই গ হচ্ছে ভাইয়া আমাদের এখানে অ্যান্সার, ওকে?
ওকে, এবার আমরা দেখেন আমাদের ত্রিভুজ শেষ, এবার আমরা দেখবো হচ্ছে চতুর্ভুজ। ত্রিভুজের যেমন 3 কোণের সমষ্টি ছিল আমাদের 180 ডিগ্রি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হবে কত ভাইয়া? আমাদের 360 ডিগ্রি বা 4 সমকোণ। ঠিক আছে, 360 ডিগ্রি বা 4 সমকোণ। আচ্ছা, এবার আসেন আমরা চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের কিছু চতুর্ভুজ, অনেক ধরনের চতুর্ভুজ আমরা পাই। আমরা আয়তক্ষেত্র পাই, এটাও চতুর্ভুজ, কারণ এটা 4টা বাহু, 4টা বাহু থাকে। আমরা সামন্তরিক পাই, এটাও চতুর্ভুজ। আমরা বর্গ পাই, আমরা রম্বস পাই, আমরা ট্রাপিজিয়াম পাই, এগুলো সব কিন্তু চতুর্ভুজ, রাইট? সো আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখবো। আচ্ছা, খেয়াল করেন, প্রথমে আমরা আয়তক্ষেত্রটা দেখবো, সামন্তরিকটা একটু পরে দেখবো, আমরা আয়তক্ষেত্রটা দেখবো। আয়তক্ষেত্র হচ্ছে এটা, আপনারা দেখতেই পাচ্ছেন ছবির মধ্যে। তার মানে আয়তক্ষেত্রের দেখেন বিপরীত বাহুদ্বয় সমান হবে। তাহলে দেখেন এই যে বিপরীত বাহু মানে এই বাহু সমান, এই বাহু সমান। ঠিক আছে, বিপরীত বাহু সমান হবে। প্রত্যেকটা কোণ হবে সমকোণ। তাহলে খেয়াল করে দেখেন এই যে আয়তক্ষেত্রের যে কোণগুলো, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তারপর প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। ঠিক আছে। আচ্ছা, এই 4টা 90 ডিগ্রি যোগ করেন, দেখেন তো 360 ডিগ্রি হয় কিনা। 4 9 36, তার মানে 360 ডিগ্রি। ওকে। আচ্ছা, কর্ণদ্বয় পরস্পর সমান। এই যে আয়তক্ষেত্রে যদি আমি এই যে দেখেন, এটা একটা কর্ণ, আবার এটা একটা কর্ণ, এই দুইটা কর্ণ কিন্তু সমান। তাহলে এই কর্ণ এবং এই কর্ণ দুইটা কিন্তু ভাইয়া সমান হবে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় কিন্তু পরস্পর সমান। ওকে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে, এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আয়তদের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত মানে কি? সমান 2 ভাগে ভাগ করে। এই যে দেখেন আমি দুইটা কর্ণ আঁকলাম, এই দুইটা কর্ণ যে বিন্দুতে ছেদ করছে, তার মানে এই যে এটা সমান 2 ভাগ, আবার এটা সমান 2 ভাগ। তার মানে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমান 2 ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্র তো আমরা জানলাম। আয়তক্ষেত্রটাকে আপনি যেখানে আয়তক্ষেত্র এরকম আছে, জাস্ট বাঁকিয়ে দেন, তাহলে সেটা পেয়ে যাবেন আপনি সামান্তরিক, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে এই যে দেখেন সামান্তরিক। তাহলে এটা ছিল সোজা, এটাকে জাস্ট এভাবে বাঁকা দেন, তার মানে হচ্ছে সামান্তরিক পাবেন। তাই সামান্তরিক করার বিপরীত বাহুগুলো সমান। দেখেন এই বাহু সমান, এই বাহু সমান। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে আয়তক্ষেত্রের 4টা কোণ সমকোণ ছিল, সোজা ছিল। মানে এখানে দেখেন এই যে কোণগুলো কিন্তু একটা ছোট বড় হয়ে গেছে। তার মানে এই যে দেখেন এখানে একটা কোণ ছোট, এটা কিন্তু আবার বড় হয়ে গেছে, আবার এটা ছোট, এটা কিন্তু বড় হয়ে গেছে। ঠিক আছে, তবে এক্ষেত্রে দেখেন এই যে বিপরীত কোণ দুইটা সমান, এই যে বিপরীত কোণ, এই কোণ সমান, এই কোণ সমান, বাট এগুলা সমকোণ নাই। আর কোনটা সূক্ষ্মকোণ হয়ে গেছে, কোনটা স্থূলকোণ হয়ে গেছে, কোনটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেছে, আবার কোনটা 90 ডিগ্রির চেয়ে ছোট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে আমাদের বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে, যেটা আমরা দেখলাম। আর কর্ণদ্বয়, বিপরীত কর্ণদ্বয় পরস্পর সমান হবে। দেখেন কর্ণ যদি নেই আমি, এই যে কর্ণ আর এই কর্ণ, ঠিক আছে, এই কর্ণগুলো কিন্তু আমাদের কি হবে? বিপরীত কর্ণদ্বয় পরস্পর সমান হবে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ। এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা সামান্তরিকের দুটা সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। সন্নিহিত কোণ কোনটা? কাছাকাছি। যেমন আমাদের এখানে এ কোণ আর বি কোণ যদি যোগ করি, দুইটার কোণের যোগফল হবে 180 ডিগ্রি। আবার বি আর সি, এই দুইটা হচ্ছে সন্নিহিত কোণ, তাহলে বিসি যোগ করলে 180 ডিগ্রি হবে। আবার সিডি, এই দুইটা তাদের সন্নিহিত কোণ, এইটা দুইটা যোগ করলেও 180 ডিগ্রি হবে। আবার ডি আর এ, এই দুইটা সন্নিহিত কোণ, তাহলে এই দুইটা কোণ যোগ করলেও কত হবে ভাইয়া? 180 ডিগ্রি হবে। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দুইটা সন্নিহিত কোণ সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। ওকে, অর্থাৎ 2 সমকোণ। ঠিক আছে, তাহলে খেয়াল রাখতে হবে, যেমন এই দুইটা যোগ করলে 180, আবার এই দুইটা যোগ করলে 180, এই দুইটা যোগ করলে 180, এই দুইটা যোগ করলেও কিন্তু ভাইয়া 180 ডিগ্রি হবে। সামান্তরিকের কর্ণদ্বয় অসমান। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখেন আমি বলছিলাম যে বিপরীত কোণগুলো সমান ছিল, এই কোণ সমান, এই কোণ সমান। কোণগুলো বিপরীত কোণগুলো, যে এখানে বিপরীত কর্ণদ্বয় কোণগুলো সমান ছিল। ঠিক আছে, পরস্পর সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে সবগুলো কোণ সমান ছিল। আর সামান্তরিকের কর্ণদ্বয় হচ্ছে, যদি আমি কর্ণ আঁকি, এই যে দেখেন এই কর্ণ আর হচ্ছে এই কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ দুইটা কিন্তু সমান না, এটা বড়, এটা হচ্ছে ছোট, এটা ছোট। তারপরে কর্ণগুলো কিন্তু সমান না, বাট বিপরীত কোণ, এটা কর্ণ হবে না, এটা হবে কোণ। তাহলে বিপরীত কোণগুলো সমান হবে, বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। দেখেন এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ সমান। আর বাট কর্ণ যখন আঁকছি আমরা, এটা বড় হয়ে গেছে আর এটা হচ্ছে ছোট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কর্ণ কিন্তু সমান না। তাহলে এই হচ্ছে আমাদের সামান্তরিক। এবার আসেন আমরা দুইটা শিখলাম, আমরা দুইটা কিন্তু প্রায় যমজ, মানে আয়তক্ষেত্র আর সামান্তরিক কিন্তু দুইটা কাছাকাছি। ঠিক আছে, জাস্ট একটাকে বাঁকিয়ে দিলে আমরা সামান্তরিক পাই। ওকে, ঠিক একইভাবে আরো দুইটা যমজ পর্ব আমরা, সেটা হচ্ছে বর্গক্ষেত্র এবং রম্বস। একই জিনিস। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান। দেখেন এটা যদি এ হয়, এটা হয়, 4টা বাহুই সমান। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে বর্গক্ষেত্রে যদি আমি কোণ নেই, এটাও সমকোণ, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, সমান, সবগুলো সমান। তাহলে সবগুলা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণগুলো সমান। এই যে দেখেন এই কোণ এবং এই কোণ, এই দুইটাও পরস্পর সমান, যেহেতু একই দূরত্বে, তার মানে কর্ণও কিন্তু সমান হবে।
ঠিক আছে। আবার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। একটা জিনিস আমি একটু বলি যে এই কথাটা কিন্তু একটু বেশি করে মনে রাখতে হবে, যে বিশেষ করে বর্গ এবং রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণ কেন? আচ্ছা খেয়াল করে দেখেন, এই যে দেখেন আমি বলছি, মনে করেন আমি এই যে এই কর্ণটা নিলাম, এটা সমকোণে কিভাবে সমদ্বিখণ্ডিত করে এটা যদি বলি, দেখেন এই যে বাহুটা, আমরা জানি যে এই বর্গক্ষেত্রে সবগুলো বাহু সমান, তাহলে এই বাহু সমান, তাই না? তাহলে এই বাহু যদি এই বাহু সমান হয়, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এই যে এই কোণটা। আবার এই বাহুর বিপরীত কোণ কোনটা? এই কোণটা। তাহলে দুইটা কোণই তো সমান, দুইটা কোণই সমান। আবার দেখেন এই দুইটা কোণকে যোগ করলে কত? একটা সরল কোণ হচ্ছে না? এই যে দেখেন সরল কোণ। তারপরে দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে যেহেতু কোণ দুইটা সমান, তার মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে 180 কে, তার সমান দুই ভাগে ভাগ হলে এখানে হবে 90 ডিগ্রি, আবার এখানে হবে 90 ডিগ্রি। তাহলে এই কারণে দেখেন এই যে একটা কর্ণ, সেটা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা বললাম যে এই বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। এবার ঠিক একইভাবে রম্বস, তাহলে বর্গক্ষেত্রকে এবার কি করে দেন? বাঁকিয়ে দেন, তাহলে রম্বস পাবেন। তাহলে রম্বসও ঠিক একই রকম, সবগুলা বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান, তাহলে সবগুলা বাহু সমান। বিপরীত কোণগুলো সমকোণ, ঠিক আছে? বিপরীত কোণগুলো সমকোণ, সমকোণ বলতে সমান। বিপরীত কোণ এটা সমকোণ হবে না, এটা হবে সমান। বিপরীত কোণগুলো সমান। এই যে দেখেন এই কোণ আর এই কোণ সমান, আবার এই কোণ হচ্ছে সমান। বিপরীত কোণগুলো সমান। আবার কর্ণদ্বয় পরস্পর সমান। দেখেন কর্ণদ্বয় কি, আগের দুইটা কর্ণ সমান ছিল, বাট এবার কিন্তু একটা বড় হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে। কর্ণদ্বয় এবার কি? অসমান। ঠিক আছে। আর আয়তক্ষেত্রের রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আগেরটার মতো। তার মানে আমরা দেখলাম বর্গক্ষেত্র এবং রম্বস দুইটারই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওই আগেরটার মতো আমি বলছিলাম যে যদি এই বাহু সমান হয়, ঠিক আছে, আমি যদি দেখি যে এটা সমকোণে হয় কিভাবে, তাহলে যদি এই বাহু সমান হয়, এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এই দুইটা কোণও সমান। আবার এই দুইটা কোণকে একসাথে করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, যে সরল রেখা এখানে, তার মানে 180 ডিগ্রি এখানে। তাহলে যেহেতু দুইটা কোণ সমান, তার মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে, তার মানে এখানে হবে 90 ডিগ্রি, এখানে হবে 90 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এই কারণে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, আর একটা হচ্ছে রম্বসের ক্ষেত্রে। ওকে, আসেন আমরা যদি এবার প্রশ্ন সলভ করি, দেখেন এবার খুব ইজি। কোণ চতুর্ভুজের 4 কোণের অনুপাত দেওয়া আছে, বলছে বৃহত্তম কোণের পরিমাণ আমাকে বের করতে। আচ্ছা, 4 কোণ আমি ধরে নিলাম, প্রথমটা 1, তার মানে x অকে x, আরেকটা হচ্ছে 2x, আরেকটা হচ্ছে 2x, এটাকে ধরলাম আমি 3x। আর চারটা কোণ যদি আমি যোগ করি, তাহলে কত হবে? 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। একটু আগে আমরা দেখে আসছি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। যোগ করে দেন, তারপরে 3 2 5 2 7 আর 1 8x সমান যদি 360 ডিগ্রি হয়, তার মানে x সমান কত হবে? 360কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 4 8 32, ঠিক আছে, 36, তাহলে 4 8 32, 4 32 আর 4 আর 0 40, তার মানে 5 8 40, অর্থাৎ 45 ডিগ্রি। তার মানে x সমান হচ্ছে আমাদের এখানে কি ভাইয়া? 45 ডিগ্রি। তাহলে x সমান যদি 45 ডিগ্রি হয়, বৃহত্তম কোণ কোনটা? বৃহত্তম কোণ হচ্ছে এই যে 3x, এটা হচ্ছে সবচেয়ে বড়। তার মানে 3 × 45, তার মানে 3 45 হচ্ছে 135 ডিগ্রি। সো এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের, দেখেন একটা সামান্তরিক, এটা হচ্ছে একটা সামান্তরিক, আমরা জানি বিপরীত বাহুগুলো সমান হয়, ঠিক আছে, মানে আয়তক্ষেত্র, এটাকে জাস্ট বাঁকিয়ে দেন, সেটা সামান্তরিক হবে। বলছে দুইটি সন্নিহিত কোণ, তার মানে মনে করলাম এই কোণটা আর এই কোণটা, এই দুইটা সন্নিহিত কোণের একটার মান দেওয়া আছে মনে করেন 115 ডিগ্রি, তাহলে অপরটি কত হবে? একটু আগে পড়ে আসছে যে দুইটা সন্নিহিত কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে 115 সাথে কত যোগ করলে 180 হবে? 180 থেকে যদি বাদ দেন, তাহলে আমাদের ওই যে 65 ডিগ্রি, এটাতে এখানে 65 ডিগ্রি যোগ করেন, দেখবেন 180 হয়ে গেছে। তারপরে 180 থেকে 115 বাদ দিলে 65 ডিগ্রি পাবেন। এটাই আনসার। কোন সামান্তরিকের একটা কোণ সমকোণ হলে সেটা কি হবে? আচ্ছা খেয়াল করে দেখেন, সামান্তরিকের ক্ষেত্রে আমি যদি সামান্তরিক আঁকি, এই যে সামান্তরিক আঁকলাম, এটা কিন্তু কোনো কোণ সমকোণ নাই, কোনো কোণই কিন্তু সমকোণ নাই। তাহলে একটা কোণ সমকোণ বানাইতে হলে কি করতে হবে? এটা বাঁকা আছে, সোজা করে দেন। তাহলে সোজা করলে কি পাবেন দেখেন তো? এটা পাবেন না, তখনই তো সমকোণ হয়ে যাবে। তখন কি সামান্তরিক আছে এটা? এখন কি হয়ে গেল? আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র। ওকে, যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে? চতুর্ভুজের বাহুগুলো সমান এবং সমান্তরাল,
কিন্তু কোনগুলো দেখেন তো সবগুলো বাহু সমান এবং সমান্তরাল, বাট কোনগুলো সমকোণ না, তাহলে কোনগুলো বাঁকা থাকবে? তাহলে এটা কি হবে বলেন তো? আমি যদি আগে একটু আঁকি, মনে করেন একটা চতুর্ভুজের 4টা বাহুই সমান, তাহলে এটা কি বর্গক্ষেত্র? বাট এটা তো এটার 4টা কোণই কিন্তু সমকোণ, বাট এখানে বলছে সমকোণ না, তাহলে এই যে এটাকে বাঁকিয়ে দিলেই তো আমাদের এটা পেয়ে যাবো আমরা, রাইট? তাহলে এই বর্গক্ষেত্রকে আমরা বাঁকা করলে কি পাই আমরা বলেন তো? আমরা কিন্তু রম্বস পাই। তাহলে এটা হচ্ছে আমাদের রম্বস, কারণ এখানে কোণগুলো দেখেন একটাও সমকোণ না। ঠিক আছে? যে চতুর্ভুজের কর্ণদ্বয় সমান এবং পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমরা দুইটা দেখে আসছে, হয় সেটা বর্গক্ষেত্র না হয় রম্বস। তাহলে দেখেন তো আয়তক্ষেত্র সমান্তরে এই যে বর্গক্ষেত্র আছে ট্রাপিজিয়াম, তার মানে বর্গক্ষেত্র হচ্ছে আমাদের এখানে আনসার। আচ্ছা, সো আমাদের শেষ। আমরা এবার দেখবো আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে বহুভুজ। আচ্ছা, বহুভুজ মানে দেখেন আমি যদি সংজ্ঞার আগে বলি যে 3 বা তার বেশি যদি বাহু হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো বহুভুজ। তাহলে ত্রিভুজটাকেও আমরা বহুভুজ বলতে পারি, চতুর্ভুজ যেটা এটাকেও বহুভুজ বলতে পারি, পঞ্চভুজ হলে এটা 5টা বাহু সেটাও বহুভুজ, ষড়ভুজ সেটাও বহুভুজ, 100টা ভুজ থাকলে সেগুলো সব বহুভুজ। এরকম 3 বা তার বেশি যদি আমরা বাহু থাকে সেগুলোকে বলবো আমরা বহুভুজ। আমরা বহুভুজগুলো মনে করেন এইভাবে এরকম দেখি আমরা, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে একটা বহুভুজ, ওকে, এটা হচ্ছে একটা বহুভুজ। আচ্ছা, এবার দেখেন যে বহুভুজের বাহুগুলো এবং কোণগুলো সমান তাকে সুষম বহুভুজ বলে, অর্থাৎ প্রত্যেকটা বাহু যদি সমান, এই বাহু সব বাহু যদি সমান এবং তাদের কোণগুলোও কিন্তু যদি সমান হয়, সবগুলো কোণ যদি সমান হয়, সেটাকে বলবো আমরা সুষম বহুভুজ। ঠিক আছে? এক সকল বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এই যে আমি যে বহুভুজটা আঁকলাম, এই যে কোণগুলো নিলাম, এগুলো সব অন্তস্থ কোণ, সবগুলো হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কোনটা? এই যে দেখেন একটা বহুভুজের একটা বাহুকে বাইরের দিকে বাড়ান, তাহলে কি আমাদের এই যে একটা যে কোণ উৎপন্ন হইলো, এই যে এই ভেতরেটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক একইভাবে এটাকে বাড়ান, তাহলে এটাকে যদি আমি বাড়াই, তাহলে এখানে আমাদের দেখেন তো এটা হচ্ছে অন্তস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। আবার যদি আপনি এটাকে বাড়ান সামনের দিকে, তাহলে এই যে এটা, তাহলে অন্তস্থ কোণ বহিস্থ কোণ। তো এই যে সবগুলো বহিস্থ কোণ যদি আপনি যোগ করেন, তাহলে সেটা কত হবে? সেটা হবে 360 ডিগ্রি। তাহলে একটা বহুভুজের সকল বহিস্থ কোণ যদি আমি যোগ করি, তাহলে কত পাবো? 360 ডিগ্রি পাবো। ওকে, আচ্ছা, এবার আসেন সুষম বহুভুজের বহিস্থ কোণের মান যদি আমি বের করতে চাই, এখানে দেখেন আমি যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে যে আমি বহিস্থ কোণ কিভাবে বের করব। আচ্ছা, খেয়াল করেন, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা বহুভুজ, ঠিক আছে? আচ্ছা, এই যে বহুভুজের আমি যদি মনে করেন যে এই যে বাহুটা, এই যে ইয়াটা কোণটা, এটা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ, এই বাহুটাকে আমি বাইরের দিকে বাড়ালাম, তখন কি এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। আচ্ছা, খেয়াল করেন তো এই যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ দুইটা যদি আমি যোগ করি কত ডিগ্রি পাই বলেন তো? এই যে একটা সরল রেখা, তাহলে একটা সরল কোণ হয়ে গেল না? তাহলে দুইটা মিলে কত হলো? 180 ডিগ্রি। তাহলে আমরা একটা বহুভুজের একটা রেখাকে বর্ধিত করলে বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ দুইটা মিলে 180 ডিগ্রি। তার মধ্যে যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে বহিস্থ কোণ বের করতে পারবো, অথবা বহিস্থ কোণ দেওয়া থাকলে আমি অন্তস্থ কোণ বের করতে পারবো, কারণ 180 থেকে বিয়োগ করলে আমি বের করতে পারবো। মনে করেন অন্তস্থ কোণ দেওয়া আছে 65 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণ কত হবে? 180 হইতে হলে আর কত লাগবে? 65 আর 15 মনে হয় না, তাহলে 115 ডিগ্রি। ঠিক আছে? অর্থাৎ বহিস্থ কোণটা 115, বাইরেটা হচ্ছে অন্তস্থ কোণটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে আমরা যদি অথবা যদি আমাদের অন্তস্থ কোণাতে যদি বহিস্থ কোণ দেওয়া থাকে যে বহিস্থ কোণটা হচ্ছে 115, তাহলে অন্তস্থ কোণ কত হবে? 65 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের বহিস্থ কোণটা বের করার জন্য আমরা কি করতে পারি, যে বহিস্থ কোণ আমরা এইটা দিয়ে বের করবো, যে 180 থেকে জাস্ট বিয়োগ করে আমরা বের করবো, কারণ অন্তস্থ কোণ বা বহিস্থ কোণ যে কোনো একটা দেওয়া থাকবে। অথবা আপনি চাইলে এইভাবেও বের করতে পারেন, যে যদি বাহুর সংখ্যা 360 থেকে যদি আমি বাহুর সংখ্যা বাদ দিই, আমি একটু পরে অঙ্ক করে দেখাবো যে এগুলো থেকে কিভাবে আপনি করবেন। যদি বাহুর সংখ্যা বাদ দেই, তাহলেও আমরা কি করতে পারি? আমরা বহিস্থ কোণ বের করতে পারি। তবে বহিস্থ কোণ বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে জাস্ট কি করব, আমরা জানি যে একটা বহুভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে বহিস্থ কোণ বের করবো হচ্ছে অন্তস্থ কোণটা দেওয়া থাকবে, তাহলে 180 থেকে অন্তস্থ কোণ বাদ দিলে আমরা বহিস্থ কোণ পাবো। শেষ। এবার আসেন বাহুর সংখ্যা যদি বের করতে বলে, একটা বহুভুজের বাহুর সংখ্যা যদি বের করতে বলে, তাহলে আমরা 360 থেকে বহিস্থ কোণকে বাদ দিব। বহিস্থ কোণকে বাদ দিলেই ভাগ করলেই আমরা কি পাবো? আমরা বাহুর সংখ্যা পাবো। এই দুইটা দিয়ে আমরা অঙ্ক করব, টেনশনের কিছু নেই, আমরা একটু পরে অঙ্ক করব। ওকে, আচ্ছা। আর এই যে অন্তস্থ কোণের মান কেমনে বের করব বলছিলাম, বহিস্থ কোণও বের করবো এটা দিয়ে, যে 180 থেকে যদি বহিস্থ কোণ দেওয়া থাকে তাহলে অন্তস্থ কোণ বের করতে পারবো, বা অন্তস্থ কোণ দেওয়া থাকলে বহিস্থ কোণ বের করতে হবে। জাস্ট 180 থেকে বিয়োগ করতে হবে। কেন 180 থেকে সেটাও কিন্তু আমি দেখাইছি। এই যে মনে করেন এই বাহুটা, এটা বাইরের দিকে বাড়ান, তাহলে এটা হচ্ছে আমাদের অন্তস্থ কোণ, এটা বহিস্থ কোণ, দুইটা যোগ করলে হচ্ছে আমাদের সরল কোণ পাচ্ছি, মানে 180 ডিগ্রি। এই কারণে 180 থেকে আমরা বাদ দিব। ঠিক আছে? আচ্ছা, এবার লাস্টে আরেকটা জিয়া দেখবো, সেটা হচ্ছে যদি n বাহু বিশিষ্ট হয়, মনে করেন n এর মান
যদি পঞ্চভুজ হয় n এর মান 5, ষড়ভুজ হলে n এর মান 6। এরকম করে যদি অনেকগুলো ভুজের যদি বের করতে বলে তখন আমাদের সূত্রটা হবে n - 2 × 180 ডিগ্রি। এগুলো দিয়ে আমরা অঙ্ক করবো একটু পরে, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা অঙ্ক দেখি। এই প্রথমটা দেখেন, একটা সুষম বহুভুজের প্রত্যেকটা কোণ দেওয়া আছে 180 ডিগ্রি, 168 ডিগ্রি। আচ্ছা খেয়াল করেন, আমি একটু আঁকি। এটা হচ্ছে একটা সুষম বহুভুজ, রাইট? আচ্ছা, প্রত্যেকটা কোণ যদি যেহেতু বলছে, তার মানে অন্তস্থ কোণ দেওয়া আছে। তাহলে এই যে দেখেন, মনে করেন আমি এই কোণটা নিলাম, এটা হচ্ছে 168 ডিগ্রি। তার মানে এটাকে যদি আমি বাড়াই তাহলে এটা হবে বহিস্থ কোণ। আমি বলছি যে আপনি অন্তস্থ কোণ জানলে বহিস্থ কোণ বের করতে পারবেন, বহিস্থ কোণ জানলে আমরা অন্তস্থ কোণ বের করতে পারবেন। তাহলে অন্তস্থ কোণ যেহেতু দেওয়া আছে 180, তাহলে এইটা বহিস্থ কোণটা কত হবে আপনিই বলেন। 180 সাথে কত যোগ করলে 168 সাথে কত যোগ করলে 180 হবে? 168 সাথে আমাদের 12 ডিগ্রি যোগ করলে হবে 180। তার মানে বহিস্থ কোণটা হচ্ছে 12 ডিগ্রি, রাইট? আমাকে বলছে কি বাহুর সংখ্যা বের করতে। তাহলে বাহুর সংখ্যা বের করার সূত্র কি? যে 360 থেকে আমরা এই যে বহিস্থ কোণ বাদ দেব, বহিস্থ কোণ ভাগ করব। 360 থেকে বহিস্থ কোণ ভাগ করলে বাহুর সংখ্যা বের হয়। আবার বাহুর সংখ্যা বের করতেও যদি বলে যে বহিস্থ কোণ বের করেন, তখনও 360 থেকে আমরা ওইটা ভাগ করি, রাইট? তাহলে যদি ইয়া করি, দেখেন তো 3 × 12 = 36, তার মানে 30, অর্থাৎ 30 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। দেখছেন কত ইজি। একটা পঞ্চভুজের সমষ্টি বলছিলাম যে সমষ্টি যখন বের করবো সবগুলো কোণের যোগফল, তখন আমাদের কি করতে হবে যে n - 2 ইন্টু হচ্ছে 180। তাহলে n - 2, n এর মান হচ্ছে পঞ্চভুজ যেহেতু, তাহলে n এর মান 5, 5 - 2 ইন্টু 180। তার মানে 5 থেকে 2 গেলে 3, 3 ইন্টু 180, 3 180 কত হবে? 3 180, 3 0 0, 3 8 24 4, হাতে 2, 3 1 3 2 5, এই যে 540 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। বাট এখানে অ্যান্সার এভাবে দেওয়া নাই, সমকোণে দেওয়া আছে। সমকোণে যেহেতু এক সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 90 দিয়ে ভাগ করে দেন না, তাই তো হয়ে গেল। এই 0 0 কেটে দেন, তাহলে 6 নং 54। তাহলে এই হচ্ছে 6 সমকোণ। তাহলে 6 সমকোণ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। একটা সুষম বহুভুজের একটা অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে। দেখেন তো, সুষম বহুভুজ, ধরেন এটা হচ্ছে একটা সুষম বহুভুজ যার সবগুলো বাহু এবং কোণ সমান, ঠিক আছে? বলছে অন্তঃকোণের পরিমাণ, মানে অন্তস্থ কোণ দেওয়া আছে কত ভাইয়া? ধরেন আমি এটা ধরলাম, অন্তস্থ কোণ হচ্ছে 135 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণ যদি 135 ডিগ্রি হয়, বহিস্থ কোণটা কত হবে? 180 থেকে 135 বাদ দিলে যা হবে সেটাই তো হবে, রাইট? অর্থাৎ 180 থেকে যদি আমি 135 বাদ দিই, 5 আছে 10 হবে, 5 হলে অর্থাৎ 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে মানে এটা হবে আমাদের 45 ডিগ্রি। কাজ শেষ। এবার বাহুর সংখ্যা বের করতে বলছে। তাহলে বাহুর সংখ্যা মানে 360 থেকে আমি যদি বহিস্থ কোণ ভাগ করি তাহলেই তো আমাদের হয়ে গেল, রাইট? তাহলে আমাদের জানি 45 360, অর্থাৎ আপনি যদি 8 দিয়ে গুণ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তবে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো আমাদের বহুভুজ বের সংক্রান্ত প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? এবার আমরা দেখবো হচ্ছে বৃত্ত। এটা হচ্ছে আমাদের সর্বশেষ টপিক, আজকের ক্লাসের সর্বশেষ টপিক, বৃত্ত। আচ্ছা, একটা বৃত্ত কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে কিভাবে একটু আগে দেখিয়েছি। যে একটা বৃত্ত আমি এইভাবে দেখিয়েছিলাম যে একটা সরলরেখা, এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আবার এই পাশে 180 ডিগ্রি। তাহলে এই যে যোগ করলে এই বৃত্ত হয়ে যাচ্ছে। অথবা আপনি ভাগ করেন 90 90 90 90, 104 নং 36, মানে 360 ডিগ্রি। আচ্ছা, বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাকে যা বলে। মনে করেন এটা হচ্ছে একটা বৃত্ত, এই যে পরিধি, এগুলো হচ্ছে, এটা হচ্ছে পরিধি। পরিধির যে কোনো রেখার উপরে যদি আপনি সংযোজক রেখাটা নেন, এটা একটা যা, তাই এটা একটা যা, এটা একটা যা, এটা যা, এটা যা, এটা যা, এটা যা, এরকম অসংখ্য আপনি যা পাবেন, ঠিক আছে? আচ্ছা, তা যা দেখলাম। কেন্দ্রগামী যা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে কেন্দ্রগামী যা, দেখেন খেয়াল করেন, আমি যদি এই বৃত্তটা দেখেন, এই বৃত্তের এটা যা, এটা যা, সেন্টার হচ্ছে এটা, এইটাও কিন্তু বৃত্তের যা, রাইট? সো এটাও কেন্দ্র দিয়ে যেটা যায় সেটাও বৃত্তে যা, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় যা। এই বৃহত্তম বৃত্তের বৃহত্তম যাই হচ্ছে ব্যাস, ব্যাস যেটা, এটাই হচ্ছে সবচেয়ে বড়। কারণ কি দেখেন, এই যে দেখেন, এই যে আঁকতেছেন আপনি, এটা আঁকতেছেন, এটা যা, এটাও যা, তারপরে আস্তে আস্তে বড় হচ্ছে। এই যেমন এইটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে বড় বড় আস্তে আস্তে বড় হচ্ছে। আবার তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড়, যেটা সেন্টার দিয়ে গেছে। এরপরেটা যখন আঁকতেছেন একটু ছোট হয়ে গেল, এরপরটা আরো ছোট, আরো ছোট, ঠিক একইভাবে এই যে আস্তে আস্তে বড় হচ্ছে, সেন্টার দিয়ে যেটা যাবে এটা সবচেয়ে বড়, এরপরে কিন্তু আবার আস্তে আস্তে ছোট হতে থাকে। তার মানে বৃত্তের বৃহত্তম যাই হচ্ছে বৃত্তের ব্যাস, ঠিক আছে? তার মানে কেন্দ্রগামী যেটা, কেন্দ্রগামী যা হচ্ছে বৃত্তের ব্যাস, যেটা সেন্টার দিয়ে যায়। তাহলে এটা যদি সেন্টার হয়, তাহলে সেন্টার দিয়ে যেটা যায় এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তার মানে এই ব্যাসকে অর্ধেক করলেই আমরা কি পাই? ব্যাসার্ধ পাই। তাহলে এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ,
ঠিক আছে, তার মানে ব্যাসকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা ব্যাসার্ধ পাই। আর এই বৃত্তের ব্যাসার্ধ কি হয়, সব দিকে সমান। তার মানে দেখেন তো, এই যে দেখে আমি বলছি সেন্টার থেকে আপনি যদি পরিধির উপরে আঁকেন, এটাও ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এরকম অসংখ্য ব্যাসার্ধ পাবেন এবং সবগুলো হচ্ছে সমান, সবগুলো সমান, কারণ বৃত্ত তো সমান, চারদিকে সমান। এই কারণে ব্যাসার্ধ সব দিকে কিন্তু সমান। এটা খুবই ইম্পর্টেন্ট যে বৃত্তের ব্যাসার্ধ সব দিকেই হচ্ছে সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা হচ্ছে পরস্পর সমান। কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা, খেয়াল করেন, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে সেন্টার থেকে মনে করেন আমি একটা যা দিলাম, তাহলে এটার দূরত্ব যতটুকু, ঠিক আছে, যতটুকু দূরে, কেন্দ্র থেকে যতটুকু দূরে এই যাটা, সেম দূরে যদি আমি এখানে সেম দূরে যদি আমি আবার একটা যা আঁকি, এটা এবং এটা সমান হবে। আবার দেখেন, আমি যদি আরেকটু কাছে আঁকি, মনে করেন সেন্টার থেকে এতটুকু দূরে আঁকলাম, এটা যতটুকু, আবার এখান থেকে এতটুকু দূরে আঁকলে আবার এটাও সমান, এতটুকুই হবে। তাহলে সেন্টার থেকে সমদূরবর্তী হলে সে যাগুলো কিন্তু সমান হবে। ঠিক আছে, আচ্ছা। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। কেন্দ্র ও ব্যাস ছাড়া অন্য কোনো জায়ের, দেখেন মনে করেন এটা হচ্ছে বৃত্তের সেন্টার, আচ্ছা সেন্টারটা মাঝখানে হবে, ধরেন এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। এখন বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ছাড়া কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখা। তাহলে কেন্দ্র ছাড়া যদি কোনো যা আঁকি, এই যে মনে করি এটা যা, সেই জায়ের মধ্যবিন্দু সংযোজক রেখায়, যে এটার মধ্যবিন্দু যদি এটা আঁকি, তাহলে যদি আমি কেন্দ্র থেকে এটা আঁকি, এটা সবসময় লম্ব হবে। এটাই বলছে, কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এই জায়ের উপর এটা কি হয়, সবসময় লম্ব হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা প্রশ্ন সলভ করব। বৃত্তের যে কোনো জায়ের লম্ব দ্বিখণ্ডক সেটা কেন্দ্রগামী। ওই এটাই বললাম যে কোনো যা, এটাকে যদি আমি লম্ব দ্বিখণ্ডক করি তাহলে সেটা হচ্ছে কেন্দ্রগামী হয়। আবার যদি আমি এই যাটা আঁকি, সেখানে লম্ব দ্বিখণ্ড করে যদি কেন্দ্রগামী হয়, সেটা লম্ব হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি বিভিন্নভাবে আঁকতে পারেন। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে বৃত্ত, মনে করেন আমি এই বিন্দু থেকে একটা স্পর্শক আঁকলাম, তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে দেখেন তো, এই যে এখান থেকে যদি আমি ব্যাসার্ধ নিই, সেন্টার থেকে আঁকলেই তো ব্যাসার্ধ হবে, এবং এইটা দুইটা লম্ব হবে, সবসময় লম্ব হবে। ঠিক একইভাবে যদি আমি এখানেও আঁকি, একটা স্পর্শক আঁকি, তাহলে ঠিক এই যে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ আঁকবো, এটা পরস্পর এটা লম্ব হবে। ঠিক আছে, লম্ব মানে 90 ডিগ্রি কোন অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। বৃত্তের কোনো বিন্দুতে একটা মাত্র স্পর্শক আঁকা যায়। এই যে দেখেন, একটা বিন্দু থেকে এক জায়গা দিয়ে একটা স্পর্শক, একদিকে একটাই আমরা কি করতে পারি, স্পর্শক আঁকতে পারি। আসেন আমরা এবার প্রশ্ন সলভ করি। অনেক কিছু দেখলাম বৃত্তের, আমরা এবার প্রশ্ন সলভ করি। আচ্ছা খেয়াল করেন, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি হচ্ছে অন্তর্লিখিত। আচ্ছা এই যে বৃত্তের ভেতরে এবিসি একটা ত্রিভুজ আছে, যে অন্তর্লিখিত মানে ভেতরে আছে। আচ্ছা আমাদের ওয়াই কোণটা দেওয়া আছে, দেখেন এই যে ওয়াই কোণ, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 112 ডিগ্রি, 112 ডিগ্রি। আচ্ছা আমাদের এক্স কোণ কত, এটা বের করতে বলছে। এক্স কোণ দেখেন আমাদের হাতে আর কোনো ক্লু নাই, শুধু একটাই ক্লু আছে। বাট একটা জিনিস আমি জানি, সেটা হচ্ছে এই যে সেন্টার, ও হচ্ছে আমাদের সেন্টার, যেহেতু ও কেন্দ্র বিশিষ্ট বলছে, তাহলে সেন্টার থেকে এই যে পরিধির উপরে এটা একটা ব্যাসার্ধ, এই যে এটা একটা ব্যাসার্ধ। ঠিক আছে, তার কারণ দুইটাই হচ্ছে পরিধির উপরে, সেন্টার থেকে পরিধির উপরে যেদিকে আঁকে সব ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সব দিকে কি হয়, সমান হয়। তাহলে দেখেন তো, এই বাহু কি সমান না? তাহলে এই বাহু যদি সমান হয়, এই বাহুর বিপরীত কোণ এটা, আবার এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুইটা কি সমান হবে না ভাইয়া? অবশ্যই সমান হবে, রাইট? তাহলে যদি সমান হয়, এটাকে যদি আমি এক্স ধরি, এটাও কি হবে এক্স। তারপরে দুইটা আমি যদি এই ত্রিভুজটা ধরি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে একটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে এক্স, আরেকটা হচ্ছে 112, সমান সমান কত, 180 ডিগ্রি। আমি তো এই জাস্ট এটা বের করবো, রাইট? তার মানে এক্স এর মান আমি বের করবো। তার মানে 2x সমান কত হবে, 180 থেকে 112 বিয়োগ হবে, কারণ এটা এই পাশে যাবে। তার মানে 2 আছে 10 হবে 8 হলে, হাতে 1 1 1 2, 2 আছে 8 হবে 6 হলে 68 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এক্স সমান কত হবে, এই যে 34 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 34 ডিগ্রি। সো এক্স এর মান হচ্ছে আমাদের 34 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। দেখেন 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যা এর দৈর্ঘ্য আছে 24 সেন্টিমিটার। আচ্ছা খেয়াল করেন, আমি একটু আঁকি। ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার, সেন্টার থেকে ধরেন আমি এখানে নিলাম একটা ব্যাসার্ধ নিলাম, যেটা হচ্ছে 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য, তার মানে এখান থেকে আমি যদি একটা যা আঁকি, এই যে একটা যা, এটার দৈর্ঘ্য হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে 24 সেন্টিমিটার, রাইট? আমাকে বলছে কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব দূরত্ব কত, এই যে সেন্টার থেকে এই জায়ের উপর লম্ব দূরত্ব কত।
তাহলে খেয়াল করে আমরা একটু আগে শিখে আসছি যে আমরা জানি যে একটা জা যখন সেন্টার থেকে একটা জায়ের উপরে লম্ব আঁকে তখন এটা সমান 2 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে 2 ভাগে পুরোটা যদি 24 হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত কত 12, এটাও 12, রাইট? সো আমার দেখেন এখানে একটা ত্রিভুজ হয়ে গেল না? আচ্ছা ত্রিভুজের একটা বাহু হচ্ছে 12, একটা বাহু 13, তাহলে এই বাহুটা কত? এই বাহুটা আমি জানি হচ্ছে 5। আমরা রেশিও জানি যে একটা বাহু 5 হলে একটা বাহু 12 হলে একটা 13 হয়। অথবা আপনি পিথাগোরাস অ্যাপ্লাই করেন, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ 13 স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা তো আপনি জানেন না, তাহলে মানে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার মানে 12 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি তো এক্স বের করবো, তাহলে এক্স স্কয়ার সমান 13 * 169 মাইনাসের হবে 12 * 144, তাহলে এক্স স্কয়ার সমান হবে আমাদের এখানে 25, তার মানে এক্স সমান হবে √25 অর্থাৎ 5। সো এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আর আমরা এটাও জানি যে একটা ত্রিভুজের একটা বাহু 5 13 হলে একটা বাহু 5 হলে একটা 12 হলে উপরটা 13 হয়। ঠিক আছে, পরেরটা দেখেন 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য ওই আগেরটার মতোই একটু ভিন্ন। সেন্টার থেকে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা হচ্ছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, যে সেন্টার থেকে 5 সেন্টিমিটার দূরে একটা জা আঁকছে, এই যে 5 সেন্টিমিটার দূরে একটা জায়ের দৈর্ঘ্য, এই জায়ের দৈর্ঘ্য কত? তাহলে আমরা জানি এটা যদি 5 হয়, এটা যদি 13 হয়, এটা 12 হবে, তাহলে এটাও কি হবে 12, এই যে 12 * 24। তো উল্টা কাজটা জাস্ট হচ্ছে দুইটা বিসিএস এ দুইভাবে প্রশ্নটা আসছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি জায়ের উপর লম্ব। আচ্ছা খেয়াল করেন, একটা বৃত্ত যেটা সেন্টার হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি যা আছে, একটা এবি আঁকি আমি, এটা হচ্ছে মনে করেন আমাদের এবি জায়ের উপরে লম্ব হচ্ছে এটা যদি ও হয়, এটা হচ্ছে ওডি। ঠিক আছে, আচ্ছা তাহলে এডি দেওয়া আছে কত? 3। দেখেন তো এটা এডি, তার মানে এটা 3 দেওয়া আছে, তাহলে এটা কত হবে? এটাও 3, একটু আগে আমরা দেখে আসছি, এটা 3 হলে এটাও 3। আমাকে এবি বের করতে হবে, মানে যা কোনটা, জায়ের দৈর্ঘ্য কত, তাহলে 3 3 হচ্ছে 6, এটাই তো অ্যান্সার। এই যে দেখেন। ওকে, এরপরে দেখেন আমাদের জাস্ট আরেকটু দেখবো, সেটা হচ্ছে বৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ, কেন্দ্রস্থ বা বৃত্ত অন্তর্লিখিত এই টাইপের যদি প্রশ্ন আসে আমরা কিভাবে সলভ করব। 5 মিনিট লাগবে। দেখেন খেয়াল করেন, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই একটা কনসেপ্ট কিন্তু আমাদের শিখতে হবে। দেখেন খেয়াল করেন, আমি মনে করি এটা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের আমি যদি মনে করেন যে কোনো দুইটা বিন্দু নিয়ে এটাকে যদি আমি কেটে ফেলি তাহলে এটা একটা চাপ, আবার যদি এখান থেকে এই পর্যন্ত দুইটা বিন্দু নিয়ে কেটে ফেলেন তাহলে এটা একটা চাপ। তাহলে আমি ধরেন একটা চাপ নিলাম, যেটা হচ্ছে আমাদের এবি, এটা একটা চাপ। তাহলে একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, দেখেন আমি যদি এখানে সেন্টার নেই, তাহলে যদি আমি কোণ আঁকি তাহলে এটা হবে আমাদের সেন্টার মানে কেন্দ্রস্থ কোণ। আবার এই চাপ দিয়ে যদি আমি আবার এখানে যদি আঁকি তাহলে এইটা হবে আমাদের বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে সেন্টারের উপরে একই চাপ দিয়ে যখন আঁকবো তাহলে এই কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আর সবসময় মনে রাখবো এই কেন্দ্রস্থ কোণটা সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অথবা এই যে বৃত্তস্থ কোণটা এটা হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, দ্বিগুণ অথবা অর্ধেক। ওকে, আচ্ছা তাহলে এটাই বলছে যে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, আচ্ছা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। দেখেন এই চাপের উপরে আমি যদি ধরেন এই কোণটা আঁকলাম তাহলে এটা একটা কেন্দ্র বৃত্তস্থ কোণ, আবার আমি ধরেন এখানে একটা আঁকলাম তাহলে এটা একটা বৃত্তস্থ কোণ, অথবা আমি এখানে আঁকলাম এটা, তাহলে এটা একটা বৃত্তস্থ কোণ, সবগুলা কোণ সমান, সবগুলা কোণ সমান হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা শিখলাম আমরা। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ। এই যে আমি একটা অর্ধেক বৃত্ত আঁকলাম, এই যে অর্ধেক বৃত্ত, তাহলে এখানে যে কোণ হবে তাহলে সেই কোণটা হবে আমাদের কি সবসময় এক সমকোণ। ঠিক আছে, আরেকটা সর্বশেষ যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো বিপরীত কোণ দুইটির পরস্পর সমষ্টি হচ্ছে দুই সমকোণ হবে। আমি যদি এটা একটু দেখাই, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি, তাহলে বৃত্তের ভেতরে চতুর্ভুজ থাকবে। খেয়াল করে দেখেন, মনে করেন এটা একটা বৃত্ত, আমি যদি এখানে নেই, মনে করেন এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে একটা চাপ, মনে করেন এবি, তাহলে এখানে দেখেন আমি যদি একটা চতুর্ভুজ আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, তাহলে এখানে আমাদের এটা, আর যদি আমি এখানে আঁকি ধরেন হচ্ছে এটা হচ্ছে, দেখেন আমাদের এই যে এটা নিলে আমাদের এখানে কিন্তু একটা চতুর্ভুজ হয়ে গেল, রাইট? তাহলে এই যে চতুর্ভুজ বৃত্তের ভেতরে, এই চতুর্ভুজের এই বিপরীত কোণ দুইটা যোগফল সবসময় কত হবে? 180 ডিগ্রি। দুই সমকোণ মানে 180 ডিগ্রি হবে। অথবা এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফল কত হবে? বিপরীত কোণ দুইটা যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখেন আমরা এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন সলভ করি। এগুলো মনে হয় অনেক কঠিন, কিন্তু আমরা জাস্ট ওই কনসেপ্টটা জানলে এগুলো একদম ইজি। খেয়াল করে দেখেন, বলছে বৃত্তে এক্স এর মান বের করতে বলছে। তাহলে এক্স এর মান কোনটা? এটা না? আচ্ছা খেয়াল করতে, বৃত্তের ভেতরে এটা একটা চতুর্ভুজ না? আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার যোগফল কত হয়? 180 ডিগ্রি। তার মানে এটা এ এক্স
প্লাস হচ্ছে আমাদের এ কোণ, এটার মান কত হবে, এ কোণ এর সমান হবে কত, 180 ডিগ্রি। আচ্ছা এ কোণের মান আমরা কিভাবে বের করব, আমরা জানি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় সবসময় বৃত্তস্থ কোণ, রাইট? কেন্দ্রস্থ কোণটা সবসময় দ্বিগুণ হয়, তাহলে 108 এর অর্ধেক কত, 54, তাহলে এটা হচ্ছে আমাদের 54 ডিগ্রি। তাহলে আমাদের কি বের করতে হবে, এক্স এর মানে এটা বের করতে হবে। তাহলে 54 প্লাস এক্স, দেখেন তো 54 প্লাস এক্স সমান কত, 180, কারণ আমরা জানি যে বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এক্স সমান কত হবে ভাইয়া, 180 থেকে যদি আমি 54 বিয়োগ করি তাহলে হয়ে গেল, 4 আছে 10 হবে 6 হলে, হাতে 1 1 পাশে 6, 6 আছে 8 হবে 2 হলে 126। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। পরেরটা দেখেন, চিত্রে এ ও সি সমান 86 দেওয়া আছে, এ ও সি তার মানে এইটা দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে 86 ডিগ্রি। তাহলে আমাকে বলছে এ বি সি এটা বের করতে। সমস্যা কি, আমরা জানি এটা একটা বৃত্তের অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, তার মানে এই কোণ আর এই কোণ দুইটা যোগফল হবে 180 ডিগ্রি, তাই না? আমরা এটা বের করতে পারলে হয়ে গেল। তো এটা বের করার সমস্যা কি, আমি তো কেন্দ্রস্থ কোণ জানি, কেন্দ্রস্থ কোণ 86, তার অর্ধেক করলেই তো আমাদের কি বলে বৃত্তস্থ কোণ পেয়ে গেলাম, রাইট? তার মানে 86 এর অর্ধেক কত, 43, রাইট? তার মানে এটা হচ্ছে 43। তাহলে 43 প্লাস যদি আমি এটাকে এক্স ধরলাম, তার মানে 43 প্লাস হচ্ছে এক্স সমান হবে কত ভাই, 180। দুইটার বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। তার মানে এক্স সমান কত হবে, 180 মাইনাস 43, তাহলে 3 আছে 10 হবে 7 হলে, হাতে 1 4 5, 5 আছে 8 হবে 3 হলে 137 ডিগ্রি, যেটা এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা এরপর প্রশ্নটা দেখেন, বলছে কি চিত্রে উল্লেখিত এক্স এর মান কত সেটা বের করতে বলছে, রাইট? আচ্ছা এক্স এর মান আমি বের করব। দেখেন আমাদের এই কোণটা দেওয়া আছে 112 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ দুটো যোগ করলে আমি তো এক্স এর মান বের করব, রাইট? তার মানে এটা আর এটা যদি যোগ করি, যে এক্স প্লাস হচ্ছে 112 সমান কত হবে, 180। তার মানে এক্স সমান কত হবে, 180 থেকে আমি 112 বিয়োগ করে দিব, 2 আছে 10 হবে 8 হলে, হাতে 1 1 2, 2 আছে 8 হবে 6 হলে, এই যে 100 আর 1 তো না, এটা 68, রাইট? তার মানে এই 68 ডিগ্রি হচ্ছে ভাইয়া আমাদের এখানে অ্যান্সার। আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণের মান 70 ডিগ্রি, তার মানে বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আছে, আমি যদি একটা বৃত্ত আঁকি, তার মানে বৃত্তের মনে করেন যে আমাদের এটা ধরেন হচ্ছে, আমি যদি চাপ নেই, তার মানে এটা হচ্ছে ধরলাম আমি একটা চতুর্ভুজ, তার মানে বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণের মান ধরলাম হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এটার মান হচ্ছে ধরেন 70 ডিগ্রি। বলছে বিপরীত কোণটির পরিমাপ কত, তাহলে 70 আর এটার বিপরীত কোণটা এটা, আমরা যদি দুইটা যোগ করলে 70 আর যদি মনে করেন এটাকে এক্স ধরলাম, যোগ করলে কত হবে, 180। তাহলে 180 থেকে 70 বাদ দিলে কত হবে, এই যে 110 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। আমরা চেষ্টা করেছি যে আমাদের জ্যামিতি থেকে যত ধরনের প্রশ্ন আসে, আমাদের ক্লাসটা বড় হয়েছে, আমরা একদম বেসিক থেকে চেষ্টা করেছি। আপনি যদি শেষ পর্যন্ত দেখতে পারেন, মনোযোগ দিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, ইনশাল্লাহ পরবর্তীতে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পরীক্ষা দিতে চান, ইনশাল্লাহ কমন পড়বে এবং আপনি অ্যান্সার করে আসতে পারবেন। ঠিক আছে, আপনার ক্লাসটা আরেকবার একটু রিপিট করে দেখবেন, রিপিট করলেই কিন্তু যে যদি কোনো কনফিউশন থাকে সেই কনফিউশনগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।